গেছে লাইভে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই প্রশ্ন সলভ ক্লাসে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে রাত্রিকালীন শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আপনাদের লালিত স্বপ্নকে আমরা বাস্তবে রূপদান করার জন্য আমরা একটি পাথেয় হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পান কিনা এবং শুনতে পান কিনা অবশ্যই একটু জানাবেন। এবং আজকের ক্লাসটি যেহেতু বিগত বছরের প্রশ্নের আলোকে বেস করে আমরা প্রশ্নগুলো সলভ করব, তো আপনি আপনার বন্ধুদেরকে মেনশন দিয়ে দেবেন এবং পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের ক্লাসটা আপনাদের টাইমলাইন একটা শেয়ার করে দিবেন, যাতে একটা রিলসের মতো করে একটা প্রশ্ন যাতে আপনার বন্ধু বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আপনার কাছ থেকে শিখতে পারে, এই আশাটুকু আমরা আপনাকে রাখতে পারি। তো আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং একটু দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সকলে। আপনারা আচ্ছা, আজকের ক্লাস কি বিষয় সেটা নিয়ে হয়তো অনেকের প্রশ্নে থাকতে পারে যে ভাই আজকের ক্লাসটা আসলে কি বিষয়। আজকের ক্লাসটা হচ্ছে বিগত বছরে আসা প্রশ্নের আলোকে, অর্থাৎ বিগত বছরে নার্সিং ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো চলে আসছে সেই প্রশ্নগুলো আসলে আমরা সলভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে আগামী বছরে যে ভর্তি পরীক্ষাগুলো হবে সেই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন প্যাটার্নে প্রশ্ন হতে পারে সেগুলোই আমরা আসলে আপনাদের সাথে আলোচনা করবো। আপনারা একটু অবশ্যই কাইন্ডলি আমাদের সাথে একটু কমেন্ট করে যুক্ত হবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এবং আজকের ক্লাসে আশা করি আপনারা সকলে আমাদের সাথে পুরো লাইভ জুড়ে থাকবেন। আমাদের আমরা এখানে প্রায় 20 থেকে 25টা প্রশ্ন সলভ করব এবং আমাদের যে সলভ করা যে প্রশ্নগুলো থাকবে তার পিডিএফ অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রুপেই। আচ্ছা, আপনাদের একটু কমেন্ট আশা করছি সকলেই যারা আমাদের এখানে উপস্থিত আছেন কিংবা দেখতেছেন, সকলের কাছ থেকে আমরা একটা কমেন্ট আশা করছি কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা 2 মিনিট সময় নেব, 2 মিনিট পরে আমরা আমাদের প্রশ্ন সলভ ক্লাস আমরা যুক্ত হয়ে যাব। দেখি আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছে। তো আশা করি সবাই একটু আপনারা অবশ্যই আপনাদের ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন। আপনাদের টাইমলাইনে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন ক্লাসটা, যাতে করে আপনাদের পরবর্তীতে প্রশ্নগুলো এই যে প্রশ্নের যে আমরা সলভ করি সেগুলো দেখতে যাতে আপনাদের জন্য একটু সুবিধা হয়। সকলে একটু ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলোর আলোকেই আপনাদেরকে ইন ফিউচার যে পরীক্ষাতে আপনারা অংশগ্রহণ করবেন সেই পরীক্ষায় কিন্তু ইন ফিউচার আপনারা এরকম প্রশ্ন ঠিক সেম প্যাটার্নই পাবেন। সুমাই আক্তার বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। যারা আছে সবাই একটু কমেন্ট করবেন, আশা করি আমাদের সাথে যারা যুক্ত হবেন সবাই আশা করি একটু কমেন্ট করবেন আমাদের সাথে। আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি একটু জানাবেন। তন্ময়, না না, আচ্ছা আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছে, আমরা 2-1 মিনিট সময় নিব। আশা করি আপনারা একটু কমেন্ট করবেন একটু। আশা করি কে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করবেন। ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন। মেঘলা আছে আমাদের সাথে, রাজশাহীর সাথে সুমাইয়া আক্তার সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর এই কিছুদিন আগে ঘুরে আসলাম। রাজশাহীর পদ্মার চর খুবই সুন্দর একটি জায়গা। নির্মল চর আছে রাজশাহীতে, পদ্মার চর আছে, আসলে খুব ভালো লাগে। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবার সাথে আমরা একটু ইন্টারেক্টেড হয়ে নেব অবশ্যই। আমরা একটু পরে প্রশ্নের দিকে চলে যাব, যে আসলে আমাদের দেখবো যে কি ধরনের প্রশ্নগুলো চলে আসে। সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দেন অবশ্যই, যাতে আপনাদের যারা নার্সিং প্রস্তুতি নিয়ে যাদের একটা ক্রেভিংস কাজ করে কিংবা ইংরেজির ক্ষেত্রে যাদের একটু ভয় কাজ করে, সেই ভয়টাই আজকে আমরা দূর করে দিব। আমাদের দেখবেন আমাদের কিভাবে প্রশ্ন সলভ করি, আমাদের টার্গেট শুধু অ্যান্সারটা না। আপনারা সবসময় মনে রাখবেন আমাদের টার্গেট হচ্ছে যে একটা অ্যান্সার হইলেও
কিন্তু বাকি 3টা কেন হলো না সেটা আমাদেরকে টার্গেট। কারণ প্রশ্নকর্তা যে প্রশ্ন করবে সে এত নতুন প্রশ্ন কোথা থেকে পাবে? সে ওই প্রশ্নটা একটু ঘুরে আপনাকে হয়তো অন্যভাবে করে দিতে পারে। তাহলে আমার কথা হচ্ছে এই প্রশ্ন ব্যাংক থেকে যদি আমার 2টা প্রশ্ন আসে, বিগত বছরের প্রশ্ন যদি আমি 2টা রিপিট হয়, সে 2টা প্রশ্ন যাতে আমায় কোনোভাবে এই জায়গাতে নেগেটিভ মার্কিং আমি না পাই। এই জন্যই মূলত বিগত বছরের প্রশ্নের উপরে আমরা সব থেকে বেশি জোর দিই। কারণ প্রশ্নকর্তা যখন প্রশ্ন করতে বসবে তখন বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে বসবে, কিংবা সামনে কি ধরনের প্রশ্ন হতে পারে তার একটা ইন্টারেক্ট সে এখানে দিয়ে যাবে আপনাদের জন্য, তার একটা ক্লু দিয়ে যাবে যে আগামী বছর তোমরা যদি পরীক্ষা দিতে আসো তাহলে এই লেভেলের প্রশ্ন তুমি সলিউশনের ক্ষেত্রে তুমি নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবো, যাতে এই জন্য আসলে নাজিয়া আক্তার বলতেছে ক্লিয়ার। ক্লাস শুরু কবে থেকে? আচ্ছা, আমাদের অনলাইনে ক্লাস শুরু 20 তারিখ থেকে, আশা করি ইনশাল্লাহ 20 তারিখ থেকে, অফলাইনে 26 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। আচ্ছা, আমরা আপনাদের সাথে ইন্টারেক্টেড হয়ে গেছি, এখন আমরা প্রশ্ন সলভে সরাসরি চলে যাচ্ছি। আমরা শুরুতে যে প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি, বিগত বছরে বিএসসি নার্সিং 2025-এ আসা একটা প্রশ্ন। চলেন আমরা একটু প্রশ্নটা একটু পড়ি। বলেছে হি ইজ নট গুড ড্যাশ ম্যাথস। তাহলে আপনাকে শুরুতে যেটা করতে হবে, আমাকে আগে বুঝতে হবে, আপনারা এটা অ্যান্সার করতে থাকেন, আপনারা এটা অ্যান্সার করতে থাকেন। বৃথি খাতুন বলতেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনারা এটা অ্যান্সার করতে থাকেন, আমি আপনাদের সাথেই কথা বলবো। যারা আছেন আপনারা অবশ্যই এটা অ্যান্সার করতে থাকবেন। হি ইজ নট গুড ড্যাশ ম্যাথ, এটার অ্যান্সার করতে থাকেন। যারা পারেন, যদি ভুল হয় সমস্যা নাই, আমরা ভুল থেকেই শিখবো। আজকে আমরা ভুল থেকেই শিখবো, বিগত বছর আসা প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখবো। প্রশ্ন কত বলা হয়েছে এখানে, হি ইজ নট গুড ড্যাশ ম্যাথ, এটা মূলত অবশ্যই একটু অ্যান্সার করতে থাকেন সকলে। এটা বিগত বছরের আসা, এটা এই প্রশ্নটা যদি বলা হয় এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হুবহু বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন থেকে মূলত এই প্রশ্নটা নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে দেখবেন, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ববিতা খাতুন বলতেছে গুড এট। দেখি আর কে কে অ্যান্সার করতেছে আমাদের সাথে। সকলে একটু অ্যান্সার করবো, আশা করি সকলে একটু অ্যান্সার করবো। ক্লাসটা এবং একটু শেয়ার দিয়ে দিব। মেঘলা মেঘলা বলতেছে গুড এট। আতিকা তানজিম বিনা বলতেছে এট। তা আমরা একটু দেখবো এটা মূলত কোথা থেকে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা আসলে আপনাদেরকে। ইন বলতেছে সুমাই আক্তার বলতেছে ডি, নাজিয়া আক্তার বলতেছে এট, ধৃতি খাতুন বলতেছে মাহমুদা মিম বলতেছে ইন। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্নটা সলিউশন দিয়ে দেখব। আমরা প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে আমরা আপনাদেরকে শুরুতে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নিতে চাই, এই প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে করছে সেটা আমরা একটু দেখি। মূলত ইংরেজিতে একটা ভোকাব একটা টার্ম আছে, অর্থাৎ ভোকাবুলারি। এই ভোকাবুলারির ভিতর রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে আছে গ্রুপ ভার্বস। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে জায়গাগুলো থেকে প্রশ্নগুলো চলে আসে তার এটা হচ্ছে একটা। দেখেন, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে নেই খুব ভালো করে, গুড এট। তারপর হি ইজ নট গুড ড্যাশ ম্যাথ। তাহলে এখানে হচ্ছে এট, গুড এট মানে হচ্ছে দক্ষ, গুড এট মানে হচ্ছে কি বলেন তো, দক্ষ। মানে বলা হয়েছে সে ম্যাথে দক্ষ নয়। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি এই গুড হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে মূলত কি একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে এই যে এট একটা হচ্ছে একটা প্রিপোজিশন, তার মানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন করছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্নটা করছে প্রশ্নকর্তা আপনাদের জন্য। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোন জায়গা থেকে করছে, এই যে প্রশ্নটা বললো যে গুড এট, এটা আসলে অয়ন ইসলাম মৌ বলতেছে আসসালামু আলাইকুম এট, আনসার দিয়ে দিছে। এই মিতু ইসলাম বলতেছে এট। আচ্ছা, তাহলে এটা কোথা থেকে প্রশ্নটা করছে, আমি বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তার মানে মনে রাখবেন বিগত বছরে যে কয়টা নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে এ যাবৎকালে 13 বার, প্রত্যেকবারই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন দিয়েছে। তাহলে এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে যে সকল প্রশ্নগুলো দিয়ে থাকে সেটা আসলে কোন জায়গা থেকে দেয়। যেমন আমি কিছু কিছু টেকনিক আপনি আপনাদেরকে একটু বলে দিতে পারি, সেগুলো হচ্ছে আপনাদের মূল যে পাঠ্য বই আছে, ইংলিশ ফর টুডে যে বই নামক যে বইটা আছে, সেই বইতেই মূলত থেকে এই প্রশ্নগুলো নেয়। যেমন আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদেরকে একটু শিখিয়ে দেই, সেটা হচ্ছে কি জানেন, বিশ্বাস। মনে করেন বিলিভ। আচ্ছা, বিশ্বাস মানুষের কোথায় থাকে বলেন তো? বিশ্বাস মানুষের থাকে ভিতরে। তার মানে ভিতরে ইংরেজি কি? ভিতরে ইংরেজি হচ্ছে ইন। তাহলে বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস। এরপরে আপনারা শিখবেন, দেখেন কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনারা এভাবেও শিখবেন, যেমন সুপিরিয়র, সুপিরিয়রের সাথে সবসময় হয় টু। এরপর হচ্ছে সিনিয়র, দেখেন সিনিয়রের সাথে সবসময় হয় টু। এরপর যদি আপনারা শিখেন জুনিয়র, জুনিয়রের সাথে অলওয়েজ হয়
টু। তার মানে এই যে দেখি আমরা গুড অ্যাট, আমি এই একটা শিখলাম। দেখেন আমি একটার মাধ্যমে আপনাদেরকে কয়টা শিখে 4 থেকে 5টা শিখিয়ে দিচ্ছি। দেখেন যেমন গুড অ্যাট মানে হচ্ছে কি, আমরা শুরুতে শিখলাম গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। গুড অ্যাট মানে হচ্ছে কি বলেন তো, এই যে আমরা দেখলাম গুড অ্যাট মানে হচ্ছে কি বলেন তো, দক্ষ। সরি আমরা একটু দেখি আবার। এই যে আমরা একটু আগে বললাম গুড অ্যাট, গুড অ্যাট মানে আমরা পাইলাম কি, দক্ষ। আমি আরেকটা জিনিস কি শিখিয়ে দিলাম আপনাদেরকে, বিলিভ। বিলিভ মানে হচ্ছে কি বিশ্বাস। বিশ্বাসটা মানুষের কোথায় থাকে, ভিতরে। তার মানে বিলিভের সাথে আমি কি ব্যবহার করব, ইন। বিলিভের সাথে কি ব্যবহার করব, ইন। বিগত বছরে যে জায়গাটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবথেকে বেশি প্রশ্ন হিট করছে সেটা হচ্ছে ডাই দিয়ে। কি দিয়ে বলেন তো, ডাই। সেটা হচ্ছে কি দিয়ে বলেন তো, ডাই দিয়ে। এখন ডাই থেকে কি ধরনের প্রশ্ন আসে দেখেন, ডাই মানে কি, মরা, তাই না? আমরা জানি ডাই মানে হচ্ছে মৃত্যু। যেমন ডাই ফর, অর্থাৎ ডাই ফর মানে হচ্ছে যে দেশের জন্য মারা যায়, যে নিজের জীবন উৎসর্গ করে। তাহলে ডাই এর সাথে কি হয়, ফর তখন হবে কখন, যখন সে দেশের জন্য মারা যায়, দেশের জন্য উৎসর্গ করে যে জীবন। দেখেন এক ডাই থেকে কত ধরনের হয়, দেখেন এরপর হচ্ছে ডাইড বাই। ডাইড বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু। কিসে মৃত্যু বলেন তো, দুর্ঘটনায় মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডাইড বাই। আবার আমরা দেখতে পারি ডাইড অফ মানে হচ্ছে রোগে মৃত্যু। রোগে কেউ যদি মারা যায় তাহলে ক্ষেত্রে ব্যবহার করা হয় কি, মৃত্যু। তার মানে আমরা এখন দেখেন যে ডাইড ফর এটা হচ্ছে দেশের জন্য, কি আমরা কি বলি, সি ডাইড ফর হার কান্ট্রি। সে তার মানে সি ডাইড ফর হার কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গিয়েছে। আমি বলতে পারি হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। তার মানে সে কিসের মাধ্যমে মৃত্যু হচ্ছে, যদি দুর্ঘটনার সাথে মৃত্যু হয়। আর ডাইড অফ, হি ডাইড অফ কলেরা, সে রোগে মৃত্যু হয়েছে। এই ডাই থেকে বিগত বছরে না হলে আপনারা যদি প্রশ্ন সলভ করতে চান অন্তত 4 থেকে 5টা প্রশ্ন পাবেন যেখানে ডাই থেকে অবশ্যই আপনাদের জন্য প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো প্রি-অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে নিয়েছি। দেখেন কি কি, আমরা অবশ্যই প্রথমে যেটা শিখে নিয়েছি সেটা হচ্ছে গুড। গুডের সাথে আমরা প্রিপোজিশন কি বসাইছি, অ্যাট, মানে হচ্ছে কি দক্ষ, সে ম্যাথে দক্ষ নয়। এরপর আমরা শিখলাম বিলিভ। বিলিভের সাথে কি বসি আমরা, ইন, মানে বিশ্বাসটা মানুষের ভিতরে থাকে এই জন্য ইন বসাইছি আমরা। এরপর আমরা বলছিলাম সুপারিয়র টু, মানে যে বড়, সুপারিয়র আমরা বললাম সে আমার থেকে সুপারিয়র। সিনিয়রের সাথে টু হয়, জুনিয়রের সাথে টু হয়, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার। এরপর আছে ডাইড অফ, ডাইড ফর, ডাইড বাই। তার মানে আমরা ডাইড ফর মানে হচ্ছে কি, যে দেশের জন্য মারা যায়। ডাইড বাই অ্যাক্সিডেন্টে, যে দুর্ঘটনায় মারা যায়। ডাইড অফ, যে হচ্ছে রোগে মারা যায়। তাহলে আমরা এখান থেকে 7 থেকে 8টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে নিয়েছি। এভাবেই মূলত আমাদের ক্লাসগুলো হবে, যে আমরা একটা ক্লাসের মাধ্যমে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে যখন আপনাদের ক্লাস দিব, বিভিন্ন টেকনিকের সাথে আপনাদেরকে এগুলো মুখস্থ করা, বাস্তবিক রিলেট করে করে আমাদেরকে এভাবে পড়ানো হবে। আপনাদের কি এটা কি বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা কি, এবং এটা আমরা যে 7 থেকে 8টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদের সাথে আলোচনা করেছি আপনারা বুঝতে পারছেন কিনা। ক্লাসে অনেকেই যুক্ত আছেন, প্লিজ কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আমরা বুঝতে পারছি, আমরা পরবর্তী প্রশ্নের জন্য চলে যাবো। এগুলো আপনারা নোট করবেন খাতায়, এগুলো যত নোট করবেন তত মনে থাকবে। আচ্ছা, আমরা পরবর্তীতে প্রশ্ন চলে আসি। আপনারা কি বুঝতে পারছেন কিনা আগের প্রশ্নটা এ টু জেড আপনাদেরকে আমরা ডিটেইলসে আলোচনা করছি, আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দ্য মিটিং, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। দ্য মিটিং ওয়াজ হেল্ড ড্যাশ লাস্ট ডিসেম্বর। এটাও দেখেন এই প্রিপোজিশন থেকেই প্রশ্ন করে দিছে, এই প্রিপোজিশন থেকেই প্রশ্ন করে দিয়েছে। সবাই একটু কমেন্ট করবেন, আশা করি যে প্রশ্ন বুঝতে পারছি এবং আমরা পরবর্তী, হ্যাঁ বুঝতে পারছি। মেঘলা মেঘলা বলতেছে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আচ্ছা, দ্য মিটিং ওয়াজ হেল্ড হ্যাশ লাস্ট ডিসেম্বর, বিগত বছরে আসা প্রশ্ন। দেখেন আমি কি বললাম যে ভোকাব থেকে আপনাদেরকে প্রশ্ন করবেই, বিশেষ করে প্রিপোজিশন থেকে। এটার অ্যান্সার করতে থাকেন, সকলে একটু অ্যান্সার করবেন আশা করি। হেল্ড, জি ভাইয়া কামরুন নাহার কোহলি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটার অ্যান্সার করতে থাকেন। দ্য মিটিং ওয়াজ হেল্ড, রকুনুজ্জামান জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার। দিতি খাতুন বলতেছি ক্লিয়ার। আমরা পরবর্তীতে এটা সি, দিতি খাতুন অ্যান্সার করতেছি সি। এরপর দেখতেছি মুজিবুর জান্নাতি বুঝতে পারছি। অবশ্যই কমেন্ট করতে থাকবেন এখানে, এটা কমেন্ট করেন এই প্রশ্নের উত্তর কি হতে পারে, বিগত বছরে আসা প্রশ্ন। আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনি ক্লাস নিচ্ছেন। হ্যাঁ অনেকদিন পরে আসলে আসা। এটার অ্যান্সার করতে থাকেন সকলে একটু। দিতি খাতুন বলতেছে সি। দেখি সকলে অ্যান্সার করবেন, আমরা ভুল থেকেই শিখবো, আমরা ভুল থেকেই শিখবো। আমরা যদি মনে করবেন আমি একটা প্রশ্ন সলভ করছি,
এই একটা প্রশ্ন আমরা আজীবন যদি মনে রাখি, আজকের ক্লাস আমি তানভীর বলতেছি, এটাই আমার সার্থকতা, আর এটাই আপনাদেরও সার্থকতা। হেল্ড অন বলতেছে, কেউ কেউ অন বলতেছে, ইজ বলতেছে, বৃষ্টি মারিয়াম বলতেছে জি ভাই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নের উত্তরের জন্য আপনাদের সকলের দ্বার প্রান্তে এসে হাজির। অ্যাড বলতেছে অর্পিতা দেব, তাসনিম জান্নাত বলতেছে অন, ববিতা খাতুন বলতেছে অ্যাড। আমরা একটু দেখব। সবাই একটু ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন আপনাদের টাইম লাইনে, যাতে আপনাদের বন্ধু বান্ধব একটু আমাদের সাথে ক্লাস করতে পারে। শাপলা আক্তার আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই এটার অ্যান্সার করতে থাকেন, আমি অ্যান্সারে চলে যাব। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে দ্য মিটিং ওয়াজ হেল্ড ড্যাশ লাস্ট ডিসেম্বর। আমরা এখানে একটা শিখে নেই, হেল্ড ইন, অ্যান্সার হেল্ড ইন হয়েছে, কিন্তু কেন হয়েছে সেটা আগে একটু বুঝতে হবে। দেখেন এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে একটা মাসের নাম দেওয়া আছে, মাসের নাম, মাসের নাম। আর হেল্ড ইন মানে হচ্ছে কি, অনুষ্ঠিত হওয়া। হেল্ড ইন মানে হচ্ছে কি বলেন তো, অনুষ্ঠিত হওয়া। হেল্ড ইন মানে হচ্ছে কি, অনুষ্ঠিত হওয়া। আমরা দেখি দা মিটিং, মিটিং ওয়াজ হইলো, কবে হইলো, হেল্ড ইন মানে অনুষ্ঠিত হয়েছে কবে, লাস্ট ডিসেম্বর, মানে গত ডিসেম্বর মাসে মিটিংটি অনুষ্ঠিত হয়েছে। তার মানে এই হেল্ড এর সাথে আমরা কি ব্যবহার করছি, ইন। কি অর্থে ব্যবহার করছি, অনুষ্ঠিত হওয়া অর্থে ব্যবহার করছি। কি অর্থে, অনুষ্ঠিত হওয়া অর্থে ব্যবহার করেছি। অনেকে দেখতেছি অন বলতেছে না, হেল্ড এর সাথে কি হবে, ইন। হেল্ড ইন মানে হচ্ছে অনুষ্ঠিত হয়েছে কখন, ডিসেম্বরে, গত ডিসেম্বরে। দেখেন এখানে আর একটা জিনিস আপনারা শিখে রাখতে পারেন, এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা মূলত রয়েছে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে বলেন তো, পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্সটা মূলত এখানে রয়েছে। আচ্ছা, তাহলে দা মিটিং ওয়াজ হেল্ড ইন মানে হচ্ছে কি, অনুষ্ঠিত হওয়া। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা শিখে নিলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, যারা অন বলছেন আর যারা ইন বলছেন, আপনারা কি অবশ্যই কি বুঝতে পারছেন যে অনুষ্ঠিত হওয়া অর্থে এটা। এইখানে একটা দেখেন, একটা মাসের নাম রয়েছে, আমরা পড়ছিলাম হি বর্ন ইন ডিসেম্বর, হি বর্ন ইন, আমরা এরকম পড়ছিলাম না, বর্ন ইন এত সাল, এত সাল, এরকম বর্ন ইন। আপনারা অবশ্যই যখন ইন্টারমিডিয়েটে থাকাকালীন পড়ছিলেন, ক্লোজ মানে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লোজ একটা অপশন আপনাদের কাছে ছিল, সেখানে আপনারা শিখছিলেন বর্ন ইন, এরকম একটা ছিল বর্ন ইন, যে নেলসন ম্যান্ডেলা বর্ন ইন এত সাল, ঠিক আছে, আলফ্রেড নোবেল বর্ন ইন এত সাল, এরকম বর্নের সাথে ইন কিন্তু আপনারা অবশ্যই ইন ডিসেম্বর, ইন জানুয়ারি, এরকম আপনারা পড়ছিলেন। তাহলে এখানে হেল্ড ইন মূলত এই ঠিক একই অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেন চলে যাব। আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে ঠ্যাস। আচ্ছা, খুব আসার মতো একটা প্রশ্ন রে ভাই, খুব আসার মতো একটা প্রশ্ন। দ্য মিটিং আই স এ ড্যাশ অফ কোর্স ইন ফিল্ড। তার মানে আমি দেখেছি, আপনারা এটা অ্যান্সার করবেন। ভাই এটা আসার মতো একটা প্রশ্ন, বিশ্বাস করেন এটা আসার মতো। আজকে এই টপিকটা পড়াবো, আপনার নাউনের ক্লাসিফিকেশন এখান থেকে শেষ হয়ে যাবে। খুব শর্ট, স্বল্প একটু শর্টকাট দেখে আপনাদের এটা শেষ করে দিব। এটা অ্যান্সার করতে থাকেন। আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড, বাঞ্চ, গ্রুপ, ফ্লক, হার্ট। এটা অ্যান্সার করতে থাকেন, এটা অ্যান্সার করতে থাকেন। আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড, এটার অবশ্যই অ্যান্সার করতে হবে আপনাদেরকে। আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড বিগত বছরে আসা প্রশ্ন ভাই, দেখেন বিএসসি নার্সিং 2025 আসা প্রশ্ন। সি, ফ্লক। একজন উত্তর করলো, ওর নাম হচ্ছে জলপরি, বললো সি। আমরা পরবর্তীতে দেখি, আপনারা সকলে অ্যান্সার করতে থাকেন। দীপিকা তুন ডি, অনেকে দেখতেছি সি অ্যান্সার করতেছে, ডি অ্যান্সার করতেছে। আমরা একটু দেখবো, সকলে দেখবো, সকলে একটু দেখবো। সি, ফ্লক। সুমা আক্তার বলতেছে ইশরাত জাহান, ইশরাত জাহান বলতেছে এ, ফ্লক, হার্ট। তাসলিম জান্নাত বলতেছে হার্ট, মারিয়া বলতেছে ডি, অর্পিতা দেব সি বলতেছে, তার সিতে দেয়া আছে ফ্লক। আচ্ছা, আমরা এই টপিকটা আলোচনা করার জন্য আমি আপনাদেরকে যে বিষয়টা এখন নিয়ে আলোচনা করবো, আপনাদের উত্তর আমরা দেখব। ই হার্ড 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 বাঞ্চ, হার্ড। তাসফিয়া তাসনিম, তৃষা মন্ডল বলতেছে বাঞ্চ। আমরা উত্তরে যাওয়ার আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সেটা হচ্ছে কি নাউন বলেন তো, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা
কালেকটিভ মানে কি আমরা একটু প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনাকেই বলতেছি, আপনি একটু মনোযোগ দেন, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বিশাল। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন, যেটাকে আপনারা বাংলায় অবশ্যই পড়ছিলেন সমষ্টিগত বিশেষ্য। সমষ্টিগত বিশেষ্য। সমষ্টিগত বিশেষ্য বলতে কি, আমি একটু যদি সুন্দর করে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা একটা ব্যক্তির নাম বলি তামিম। তামিম, আমরা যে বাংলাদেশ বিসিবির যে বর্তমান প্রেসিডেন্ট তামিম, তো মনে করি সে একজন খেলোয়াড়, তো সে হচ্ছে একজন কি বলেন তো প্লেয়ার। প্লেয়ার আসলো, এখন প্লেয়াররা যখন দেখেন, আমি একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন, প্লেয়ার আমরা পাইলাম প্লেয়ার, তাহলে এই প্লেয়ার একজন প্লেয়ার দিয়ে কি কখনো একটা টিম গঠিত হয়, নাকি অনেকজন প্লেয়ার লাগে? 11 জন প্লেয়ার লাগে। কয়জন? 11 জন। তাহলে এই টিম যখন গঠিত হয়েছে, লক্ষ্য করেন তো টিমে কি একজন থাকবে নাকি 11 জন থাকবে? অবশ্যই 11 জন থাকবে। 11 জন। কয়জন থাকবে ভাইয়া? 11 জন। তাহলে 11 জন যদি থাকে, দেখেন এই 11 জন যদি থাকে, তাহলে এই 11 জন কি এই তামিম থাকবে নাকি প্লেয়ার থাকবে? 11টা প্লেয়ার থাকবে। তাহলে প্লেয়ারটা হচ্ছে একটা কমন নাউন। প্লেয়ারটা হচ্ছে একটা কি নাউন বলেন তো? কমন নাউন। প্লেয়ারটা একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন। প্লেয়ারটা হচ্ছে একটা কমন নাউন। তাহলে এই কমন নাউনের যখন সমষ্টি, এই প্লেয়ারদের যখন সমষ্টি হয়েছে, প্লেয়ারদের সমষ্টি, তখন মূলত কি গঠিত হয়েছে? টিম গঠিত হয়েছে না ভাইয়া? টিম গঠিত হয়েছে। তামিমকে নিয়ে কি টিম গঠিত হয়েছে? শুধু তামিমকে নিয়ে না, প্লেয়ার কয়জন প্লেয়ার? 11 জন প্লেয়ার নিয়ে একটা টিম গঠিত হয়েছে। তাহলে টিমে কয়জন? অনেকজন থাকে। আবার একটা দেখেন, যখন আমরা পড়ি আর্মি, এই আর্মিতে কি শুধু একজন? মনে করেন এই তামিমই এখন আর্মি, এখন এই তামিম আর্মিতে কি একজন থাকবে? আর্মিতে কি অনেকজন থাকবেন? এখানে তামিম সাকিব মানে আর্মি যখন বলি আমরা, তখন একটা নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যার সমষ্টিকে বোঝাই, যারা দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করবে। তার মানে আর্মি মানে একজন না, আর্মি মানে হচ্ছে কয়জন? অনেকজন। আবার যখন আমরা বলি, দেখেন কালেকটিভ নাউনে কিরকম গঠিত হয়? জুরি। জুরি বলতে কি বোঝায়? যেমন একটা বিচার কার্য যখন সম্পন্ন করা হয়, একটু অ্যান্সার করবেন, আমরা অবশ্যই অ্যান্সার করবো আপনাদের। বিচার কার্য যখন সম্পন্ন করা হয়, তখন এই পাশে একজন, এই পাশে থাকে বাদী, এ পাশে থাকে বিবাদী, সামনে যারা বসে থাকে, যারা বিচার কার্য সম্পন্ন করবে, তাদেরকে বলা হয় বিচারক। তাহলে বিচারক আর জুরি, জুরি মানে হচ্ছে বিচারক বোর্ড। বিচারক বোর্ড মানে হচ্ছে এখানে আপনার 10 থেকে 20 জনের একটা বা 8 থেকে 10 জনের একটা মেম্বারের বোর্ড থাকবে আমরা, তাই না? তাহলে এই বোর্ডের ক্ষেত্রে আমরা দেখছি বিচারক কয়জন থাকবে? 8 থেকে 10 জন। তাদেরকে বলা হয় জুরি। তাদেরকে বলা হয় কি? জুরি। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই প্লেয়ার হচ্ছে একটা কমন নাউন, এই এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, এই জুরি একটা কালেকটিভ নাউন, আর্মি একটা কালেকটিভ নাউন। কিভাবে হলো? এই যে কমন নাউন আছে, এই কমন নাউন আছে, এই কমন নাউনে যখন সমষ্টি হয়, তখন সেটা হয়ে যায় কালেকটিভ নাউন ভাইয়া। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড। আচ্ছা, আই স এ ড্যাশ, এখন আমরা দেখি বাঞ্চ, গ্রুপ। আপনি বলতে পারেন যে ভাইয়া বাঞ্চ, গ্রুপ, ফ্লক না। এই হার্ড মানে হচ্ছে কি? আমরা বলি এই হার্ড মানে হচ্ছে পাল। এই হার্ড মানে হচ্ছে কি বলেন তো? পাল। আমরা বলি না গরুর পাল, মহিষের পাল। তাহলে এই পাল মানে কি? পালে কি কখনো একটা গরু থাকে ভাইয়া? না, পালে অনেক হাজার হাজার গরু থাকে বা শত শত গরু থাকে না, তাই না? তাহলে এইখানে বলছে আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড। হার্ড মানে হচ্ছে পার্ট, আর ফ্লক মানে হচ্ছে ঝাঁক। ফ্লক মানে হচ্ছে কি বলেন তো? ঝাঁক। এই ঝাঁক কিরকম? মাছের ঝাঁক, মৌমাছির ঝাঁক, এই ঝাঁক। আর এই হার্ড মানে হচ্ছে পাল। আপনারা যারা ফ্লক এবং হার্ড নিয়ে কনফিউশন ছিলেন, সেটা একটু দেখেন। ফ্লক মানে হচ্ছে ঝাঁক। ঝাঁক বলতে কি? মনে করেন পাখির ঝাঁক আছে এখানে। আর যেটা মহিষের পাল, গরুর পাল, হাতির পাল, হস্তি জুতে, যখন আমরা বলি এই পাল অর্থে, অর্থাৎ অনেকগুলো গবাদি পশু চরণের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হবে, সেটা হচ্ছে হার্ড। হার্ডে কি একজন থাকে না অনেকজন? তার মানে প্রশ্ন এভাবে আসতে পারে, দেখেন প্রশ্ন এভাবে আসতে পারে, বলা হয়েছে এই হার্ড এটা কি নাউন? এটা কি নাউন? এটা কমন নাউন নাকি এটা কালেকটিভ নাউন? তার মানে হার্ডে কয়জন থাকে? অনেকজন থাকে, একাধিক জন থাকে। তাহলে একাধিক যখন পশু যখন থাকে, তখন অবশ্যই তারা একত্রিতভাবে একটা সত্তাকে বুঝাবে, এই জন্য এটা মূলত হচ্ছে কালেকটিভ নাউন হয়। আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সরি, এইটা হার্ড হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রোশনি জান্নাত, রোকসানা জান্নাত। আচ্ছা, বুঝতে পারছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে প্লিজ একটু কাইন্ডলি জানাবেন, এটা কেন হার্ড হইলো? আমরা কি কখনো বলি গরুর ঝাঁক নাকি গরুর পাল বলি? পাল বলি, অবশ্যই পাল অর্থে হার্ড হয়েছে। প্রশ্ন এভাবে আসতে পারে, হার্ড কি ধরনের নাউন? কালেকটিভ নাউন। মনে রাখবেন। ক্লিয়ার? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে।
হ্যাঁ, নিশু বলতেছে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, সবাই একটু জানাবেন কাইন্ডলি, আমাদের এই ব্যাখ্যার পিছনে আপনারা অবশ্যই জানাবেন আমাদের যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাব। আচ্ছা, জি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে দিবেন, আমি লাইভ ক্লাস হলে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আশা করি ইনশাল্লাহ চেষ্টা করব। আহ রিফা কলি বলতে পারছি বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। কলি হ্যাঁ, জি স্যার বুঝছি এখন। ইস্তেনুর, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, সবাই একটু প্লিজ কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দিবেন দেন। আচ্ছা, আমরা এটার অ্যান্সারে চলে যাব। সুমাইয়া খাতুন আছে, বলছে নো সুনার হ্যাড রেভার রিচ দ্য স্টেশন হ্যাজ দ্য ট্রেন লেফট। আমরা এটা থেকে একটা বিগত বছরে আসা এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখে নেব, আপনারা এটা সবাই অ্যান্সার করতে থাকেন। নো সুনার হ্যাড রেভার রিচ দ্য স্টেশন হ্যাজ দ্য ট্রেন লেফট। দেখেন কত সোজা সোজা প্রশ্ন দিয়ে দিছে, আপনারা শুধু শুধু ইংরেজি নিয়ে প্যারা খাচ্ছেন। দেন ববিতা খাতুন বলতেছে দেন, তানিশা তাসনিম বলতেছে 3C দেন। আচ্ছা, আমরা আসবো সকলের অ্যান্সার দেখব। দেন সকলে একটু অ্যান্সার করবেন আশা করি সকলে। এটার সাথে বিগত বছরে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বৃষ্টি মারিয়াম, অবশ্যই সকলে একটু কমেন্ট করবেন। কামরুন নাহার কলি ঘ, অবশ্যই। হোয়েন, মেঘলা মেঘলা বলতেছে হোয়েন। আচ্ছা, আসবো, সকলের উত্তর আমরা নিব, আমরা ব্যাখ্যা দিব, প্রত্যেকটার ব্যাখ্যা দিব। আচ্ছা, তাহলে আমরা এখন ব্যাখ্যায় চলে যাই, আসলে কি ধরনের প্রশ্ন আসছে, আমরা কি ধরনের অ্যান্সার করব, কি ধরনের উত্তর হয়ে থাকে। দেখেন, নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড, আমি এখানে লিখি স্কার্সলি হ্যাড বা হার্ডলি, হার্ডলি হ্যাড। মনে রাখবেন, আমি একটু ভালোভাবে বলি, একটু শোনার চেষ্টা করেন, আমি সকল উত্তর আপনাদেরকে দিয়ে দেবো, যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করে দিবেন। নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড মানে যেতে না যেতেই, করতে না করতেই। কি বুঝায় অর্থটা? যেতে না যেতেই, করতে না করতেই, এরকম বুঝাইছে উত্তর। তাহলে আমরা একটু দেখি। নো সুনার হ্যাড আসলো, রেবা রিচ দ্য স্টেশন, রেবা স্টেশনে পৌঁছানোর পরপরই বা সাথে সাথেই দ্য ড্যাশ ট্রেন লেফট। এখন আমাকে দেয়া আছে দেন, আমাকে দেয়া আছে এন্ড, আমাকে দেয়া আছে হোয়েন, আমাকে দেয়া আছে দেন। এখন আমি কোনটা নিব? আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ট্রিক্স শিখাই দেই এখানে, কোনটা হবে আসলে। তাহলে আমরা হেডের সাথে আছি, দেখেন তো হেডে কি আছে ভাইয়া? এ আছে। তাহলে এই নসুনার হেডের সাথে মনে রাখবেন এখানে এ আছে, এখানে তাহলে হবে দেন। এই এ আর এই এ একটু মিলাই রাখবেন, কারণ দেন আর দেনের ভিতরে আমাদেরকে একটু গোলমেল পেকে যায়। তাহলে ওই দেনটা আসলে কি দেখেন, ওই দেন মানে হচ্ছে পরে, ওই দেন মানে হচ্ছে কি বলেন তো? পরে। এটা হচ্ছে একটা কনজাংশন, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে একটা, যদি আপনাদেরকে, ওরে শিট। আচ্ছা, আমরা একটু আবার একটু লিখি, দেখেন নো সোনার হ্যাড, আমি এভাবে লিখে দিচ্ছি, এর সাথে হবে দেন। কেন দেন হবে আমি একটু শর্টকাট একটু বলে দিচ্ছি, যেটা আপনারা মনে রাখতে সুবিধা হবে। সেটা হচ্ছে যেহেতু হেড আছে এখানে হেড আছে, এখন আপনারা বলতে পারেন যে ভাই দেন কেন না? দেখেন এই দেন এটা মূলত হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে মূলত কি বলেন তো একটা অ্যাডভার্ব। এই দেন মানে হচ্ছে পরে, দেন মানে হচ্ছে কি বলেন তো পরে, এই জন্য দেন এখানে হবে না, তাহলে এখানে কি হবে? দেন। এখন দেখেন যদি আবার এভাবে আসতে পারে, যারা হোয়েন বলছেন স্কার্সলি, স্কার্সলি হ্যাডের সাথে হবে হোয়েন, স্কার্সলি হ্যাডের সাথে কি হবে? হোয়েন, অথবা এটা হতে পারে হোয়েন বা বিফোর। কি হতে পারে স্কার্সলি হ্যাডের সাথে? হোয়েন বা বিফোর। আবার এভাবে আছে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাডের সাথেও ঠিক সেম, হোয়েন বা বিফোর। তার মানে আমি আমি দেখেন একটু কনজাংশন গুলোর ব্যবহারটা একটু দেখেন। এই দেন হচ্ছে কনজাংশন, এই দেন হচ্ছে কনজাংশন, আর এই যে দেন টিএসিএন এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যেমন আমরা বলি সে আসলো তারপরে সে চলে গেল, হি কেম এন্ড দেন হি গো, আমি এবার বলি, তাহলে দেনটা কি করে?
সময়টাকে নির্দেশ করে পরে, আর সময় যেটা নির্দেশ করে সেটা কি হয়, কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব। তাহলে এখন আমরা দেখি, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছানোর পরপরই দা ট্রেন হ্যাড লেফট। তাহলে এখন আমরা দেখি, এই যে দেন, এই দেনটা মূলত হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে, আর এই যে দেন, এই দেনটা মূলত কাজ করছে কনজাংশনে। কিসের কাজ করছে বলেন তো, কনজাংশন। এখন এখান থেকে প্রশ্নটা আপনারা পাইলেন, এটা আপনারা পারলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্নকর্তা পরবর্তীতে প্রশ্ন করবে ভিন্ন রকমের। কি রকম, একটু লক্ষ্য করেন। বলা হয়েছে, আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই, এটাকে বুঝতে পারছেন দেন আর দেনের বিষয়টা। পরবর্তীতে প্রশ্ন করবে কিরকম দেখেন, পরবর্তীতে প্রশ্ন করবে এই লেফট ভার্বটা মনে করেন এখানে দিবেন, এই লেফট ভার্বটা এখানে নাই, এখানে আইডেন্টিফাই করা আছে, এরপর এখানে আরেকটা ভার্ব দেয়া আছে, ঠিক আছে। এখানে আপনার অপশন দেয়া আছে, মনে করেন লিভ, আমি একটু দেখাচ্ছি, লেফট, ঠিক আছে। সি নাম্বারে দেয়া আছে মনে করেন এলি এফ ডি লেফট, এরকম ডি নাম্বার একটা মনে করেন দেয়া আছে নান। এখন আমি কি অ্যান্সার করব সেটা হচ্ছে আমার বিষয়। মনে রাখবেন, নো সুনার হ্যাড যেখানে যুক্ত থাকবে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, এটা মূলত হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলেন তো, পাস্ট পারফেক্ট টেন্স। এটা পাস্ট পারফেক্ট টেন্স আমি পাইলাম ভাইয়া। আর এই যে when বলেন, দেন বলেন, বিফোর বলেন, এর পরবর্তীতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে এই জায়গাটাতে, হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন যেভাবে আসতে পারে আমি সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হবে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। তাহলে when বা then এর পরে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট। আমি যে মনে রাখি, বারবার আমার সাথে একটু রিভাইজ করেন, বলেন when বা then এর পরে, when বা then এর পরে, when বা then এর পরে, when বা then এর পরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে যে ভার্বটা দেয়া থাকবে সেই ভার্বটা আমাকে কোন টেন্সে লেখা লাগবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে লেফট। আমি একটু দেখাই দিলাম যেভাবে প্রশ্ন করতে পারে। আপনারা কি বুঝতে পারছেন কিনা প্লিজ একটু কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টই আসলে আমাদের মানে ভালো লাগা কাজ করে। অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বুঝতে পারছেন এই প্রশ্নটার ব্যাখ্যা, কিংবা বিগত বছর কিরকম প্রশ্ন হতে পারে সামনের বছরে? বুঝতে পারছেন? একটু কাইন্ডলি কমেন্ট করেন, আমরা পরবর্তীতে when then past tense, yes, good. সবাই একটু কাইন্ডলি একটু অ্যান্সার করবেন যে বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার, ধৃতি, তানিশা তাসনিম, when then past tense, yes, ধৃতি খাতুন ক্লিয়ার। এখান থেকে যদি প্রশ্ন আসে কখনো কি গোলাবেন? আশা করি গোলাবেন না। আচ্ছা, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবার দরকার হলে আপনাদের জন্য কষ্ট করব, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, একুবলার, খুব সহজ একটা প্রশ্ন আসছে। এটা মূলত এক কথায় প্রকাশ, আমরা বাংলায় পড়ে আসছি, এটার অ্যান্সার মনে করি আপনারা পারবেন। আচ্ছা, নিশাজান নিশু আছে আমাদের সাথে, মাহবুবা জান্নাত আছে, ক্লিয়ার, সুমাইয়া ইসলাম আছে, মেঘলা বুঝতে পারছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদেরকে। এটার অ্যান্সার করেন। এ কুবলার ইজ এ পারসন হু মেক্স। এটা আপনারা খুব সহজ, আশা করি এটা খুব সহজে উত্তর করতে পারবেন। আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে যেরকম ক্লাস হবে ঠিক অফলাইনে আমাদের এরকম অনলাইনে এরকম ঠিকই সেম ভাবে ক্লাস হবে। তো তারা যারা নিজেদের একজন ফিউচার নার্স হিসেবে নিজেদেরকে গড়তে চান, আমরা আপনাদের পাথে হিসেবে থাকতে পারি, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের অ্যাডমিশনের জন্য এই নাম্বারে আপনারা কল করতে পারেন। আমাদের অনলাইন অফলাইন দুই জায়গায়, অনলাইনে 20 তারিখ থেকে ক্লাস শুরু, অফলাইনে 25 বা 26 তারিখের দিক থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এটার অ্যান্সার করতেছেন। লেট আসছে, আবার একটু বুঝাবেন। মিথিলা কোনটা একটু বুঝাবো, একটু কাইন্ডলি একটু যদি বলতেন। আচ্ছা, এটা অ্যান্সার করতে সাবিকুন নাহার এ বললো। এটা সহজ আসলে, এটা খুবই প্রশ্ন, একটা সহজ প্রশ্ন দিয়েছে। আচ্ছা, সবাই দেখতেছি অ্যান্সার করতেছে এ এ এ। আচ্ছা, এটা নিয়ে খুব একটা বেশি বাড়াবো না, কারণ এটা আপনারা সবাই জানেন। কুবলার মানে হচ্ছে কি, মুচি, তাই না? যারা ওই জুতা সেলাই টেলাই করে, ঠিক আছে, এটা হচ্ছে মুচি আসলে। এখন মুচির কাজ কি? কুবলার মানে হচ্ছে কি, মুচি। তাই মনে করেন আপনাকে একটা দিয়ে দিল, এরকম একটা প্রশ্ন আসলো, বিগত বছর এরকম একটা প্রশ্ন আসছে যে অপটিমিস্ট, এরপর হচ্ছে কার্ডিওলজিস্ট,
লজিস্ট বিশেষ করে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, মানে অপটিমিস্ট না তো, অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট যেমন দেখেন অপথ্যালমোলজিস্ট, কার্ডিওলজিস্ট, ঠিক আছে। তাহলে এখন এগুলো বলা আসে যে এই অপথ্যালমোলজিস্ট কি, কার্ডিওলজিস্ট সে কাকে নিয়ে কাজ করে। যেমন আপনাদের নার্সিং এর ক্ষেত্রে এটা খুব করে আসে, যেমন আমাদের বিভিন্ন পার্টস নিয়ে যারা কাজ করে, যেমন নেফ্রোলজি। নেফ্রোলজি আপনারা অবশ্যই জানেন, দেখেন কিভাবে একটু শর্টকাট কাজে মনে রাখা যায় এক কথা প্রকাশগুলো। দেখেন নেফ্রোলজি, তাহলে নেফ্রোলজি মানে নেফ্রন হচ্ছে কি বৃক্কের একক, তাহলে বৃক্ক মানে কি আমাদের কিডনি। তাহলে নেফ্রোলজি যে কাজ করে সে অবশ্যই কি নিয়ে কাজ করবে, কিডনি নিয়ে কাজ করবে, কি নিয়ে, কিডনি নিয়ে কাজ করবে। আবার বলা হচ্ছে কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট কি, কার্ডিয়াক, মনে রাখবেন কার্ডিয়াক পেশি কোথায়, হার্টে, তাহলে কার্ডিওলজি নিয়ে সে হার্ট নিয়ে কাজ করে। আবার বলা হচ্ছে অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে আপনাদের চোখ, তাহলে অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে কি চোখ নিয়ে যে কাজ করবে সে হচ্ছে কি অপথ্যালমোলজিস্ট। তাহলে এই যে সকল এক কথায় যে প্রকাশগুলো আসে, এখানে বলছে কোবলার। কোবলার হচ্ছে কি এমন একটা পার্সন যে কি নিয়ে কাজ করে, সুস নিয়ে কাজ করে। কিন্তু আপনাদের ক্ষেত্রে মনে রাখবেন নার্সিং এর ক্ষেত্রে সব থেকে যদি এক কথা প্রকাশগুলোর মূলক যে সকল প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে মূলত এই আমাদের মেডিকেলের যে সকল টার্ম আছে, অর্থাৎ কে কোন বিষয়ে বিশেষজ্ঞ, তাই না, গাইনোকোলজিস্ট, তারপর হচ্ছে অপথ্যালমোলজিস্ট, কার্ডিওলজিস্ট, আমরা বলি না এগুলো। তাহলে এগুলো হচ্ছে সার্জারি বিষয় নিয়ে যে কাজ করে, তো এগুলো হচ্ছে তোমাদের সব থেকে বেশি আসার মতো প্রশ্ন, যে আসলে কোন কোন জায়গাগুলো থেকে অপথ্যালমোলজিস্ট আই, ঠিক আছে, কার্ডিওলজিস্ট হার্ট, তাহলে এরকম প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন বিগত বছরে আপনারা যদি প্রশ্ন সলভ করেন তাহলে বিগত বছরে একটা প্রশ্ন পাবেন লেক্সিকোগ্রাফার বা লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি মানে হচ্ছে কি যে ডিকশনারি নিয়ে কাজ করে, যে ডিকশনারি, এর লেক্সিকোগ্রাফার ইজ এ পারসন হু ওয়ার্কস ডিকশনারি, এট ডিকশনারি, যে কোথায় কাজ করে, কি নিয়ে কাজ করে, ডিকশনারি নিয়ে কাজ করে। তাহলে আমরা যে লেক্সিকোগ্রাফার, আমি কথাটা আবার বলতেছি, লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে কি সে ডিকশনারি নিয়ে কাজ করে। তাহলে এভাবে যে সকল প্রশ্নগুলো চলে আসে এটা মূলত হচ্ছে এক কথা প্রকাশ। আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করে নিতে পারেন, সমস্যা নেই। ববিতা কাদেন বলতেছে অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে আই হ্যাড হিয়ার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন বুঝতে পারেন না, তাহলে আমি আবার বুঝাবো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই জায়গাটা থেকে। বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বুঝছি মিথিলা, বুঝছি, অসংখ্য ধন্যবাদ মিথিলা। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন প্লিজ কাইন্ডলি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা যাব। এটা আছে মূলত স্পেলিং থেকে, স্পেলিং মিস্টেক্স থেকে, স্পেলিং থেকে যে বলা হয়েছে কারেক্ট স্পেলিং এখানে কোনটা, নেসেসারি আছে, ইম্পসিবল লেখা আছে, ওয়েলকাম আছে, আনফরগেটেবল আছে, সবই দেখে মনে হচ্ছে মানে সবই কাছাকাছি হবে এরকমেরই। জি ক্লিয়ার। মাহবুবা জান্নাত অবশ্যই এটার অ্যান্সার করতে থাকবেন আপনারা। দেখি এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করতে বলছি এই জন্য, এখানে চারটা বানান একটা সঠিক আছে, বাকি তিনটা ভুল। আপনার কাজ হচ্ছে চারটা বানান সঠিক রূপে আপনাকে লিখতে হবে, চারটা বানান সঠিক রূপে লিখতে হবে খুব দ্রুত। চারটা বানানই সঠিক রূপে আপনাকে লিখতে হবে, কোনটা ভুল হবে কোনটা সঠিক আমি ভুলটা দেখবো না, আমি আপনাদেরকে দেখবো আপনার চারটা বানান সঠিক লিখতে পারেন কিনা। যে লিখতে পারবেন, ঠিক আছে। আরে ভাই আনসার করতেছিস দেখতেছি ভুল আনসার করতেছে। শারমিনা খাতুন বলতেছে ঘ, সাবিনা নাহার বলতেছে বি। জি বুঝতে পারছি, একটু দেখি সবার। ইশরাজান এসান বলতেছে কারেক্ট স্পেলিং নাকি এ, একজনে বলতেছে সি, সবারটা দেখতেছি। নরসিংদী শাখা থেকে ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগে গতকালকে নরসিংদী থেকে ক্লাস নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখবো এখানে যে সকল প্রশ্ন কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে চারটা বানান আপনাকে সঠিকভাবে লিখতে হবে, নেসেসারি, ইম্পসিবল, আমি সবার বানানটা দেখবো। মিথিলা কমেন্ট করছে মেবি,
শারমিন ডি অ্যান্সার, লাবিবা সবাই দেখতেছি সি ডি বলতেছে, আমি বলতেছি কোনটা সঠিক অ্যান্সার সেটা না, আপনি চারটা কোনটা চারটাই সঠিক লিখবেন, এখানে যে চারটা আছে চারটাই সঠিকভাবে লিখবেন। ইম্পসিবল অর্পিতা দেব বলতেছে আমরা কত কত হাজার হাজার বড় বড় কমেন্ট করি, আমরা এখানে চারটা বানাই না, আমি বলতেছি আপনাদেরকে সঠিকভাবে লিখতে হবে। নেসেসারি আছে, ইম্পসিবল আছে, ওয়েলকাম আছে, আনফরগেটেবল আছে। আমরা চলে যাব ইম্পসিবল, এটা এ শিরিন আক্তার ডিএমসিএইচ, ইম্পসিবল বানান ঠিক আছে? হ্যাঁ, এই ইফাত মাহমুদ ইম্পসিবল নেসেসারি বানান ঠিক আছে? কখনোই তো না। নেসেসারি, আচ্ছা দেখেন, মনে রাখবেন ওয়েলকামে একটা এল, কয়টা এল? একটা এল। এখানে দেয়া আছে কয়টা ভাইয়া? দুইটা, তার মানে এটা জীবনে হবে না। ইম্পসিবলে দুইটা এস, এখানে দেয়া আছে কয়টা? একটা, হবে না। আনফরগেটেবল আর নেসেসারি আছে। এখন আপনারা একটু চিন্তা করবেন কোনটা হইতে পারে। ডি রাইট, নেসেসারি। এই যে যারা শারমিন নিপা বলতেছে নেসেসারি ঠিক আছে, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। যারা চারটা বানান সঠিক, কারণ এখানে আর ফোন জি ডাবল টেবিল, মনে রাখবেন আর ফরগেটেবল হচ্ছে ডাবল টি, তাহলে নেসেসারি এন ই সি ই ডাবল এস। দেখেন যারা সঠিক কমেন্ট, সঠিক উত্তরটা কমেন্টে লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি রাইট। এই তাসনিম জান্নাত আবার বলতেছে ওয়েলকামে, আমি কি বলছি? ওয়েলকাম মানুষটা আমরা একবার জানাই, আমি যে মনে ওয়েলকাম কয়বার জানাইছি তোমাকে? আমি একবার। রে আল্লাহর বান্দারা, ওয়েলকাম আমি তোমাকে একবার জানিয়েছি রে, তাহলে এখানে ওয়েলকামে এল হবে কয়টা ভাইয়া? একটা। নেসেসারি এন ই সি ই, এখানে দেয়া আছে কি? সি। এই বানানটা বল, একমাত্র সঠিক বানান হচ্ছে ডি। কথা কি আমার বোঝা গেছে? আচ্ছা, আমরা এই মাহবুবা জান্নাত, এখনো যদি বলো এ, তাহলে তো মায়ের দেয়া ফরজ হয়ে গেছে। ডি 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 রাইট অ্যান্সার, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাব। তাহলে এখন আমরা একটা কথা বলি যে কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন থাকি প্রতি বছরই মাস্ট, এটায় কোনো ভুল নাই। তাহলে এখন এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি কি ধরনের বইগুলো পড়ি আর কি, এটা ভোকাবুলারি একটা অংশ। আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যাড করা আছে আমাদের শীটে, পাশাপাশি হচ্ছে আপনাদের টেক্সট বুক থেকে কারেক্ট স্পেলিং, মানে যে বানানগুলো আপনারা ভুল করতে পারেন সে বানানগুলো, যেমন আপনারা সুনামি একটা বানান আছে, মনে হয় সু এস দ্বারা শুরু হবে, মূলত শুরু হয় টি দ্বারা, তাই না? এরকম যে সকল বানানগুলো আছে এগুলো আমাদের শীটে অবশ্যই আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলছে, শারমিলি হ্যাজ নট ভিজিট কক্সেস বাজার ইয়েট, হার ফ্রেন্ড জেসমিন। অ্যান্সার করবেন আশা করি সকলে, এটা খুব একটা বোঝার জিনিস আছে। জলপরি ডি গেছে স্যার। রে আল্লাহর বান্দারা, তোমাদের তানভীর স্যার এখন যেটা তোমাকে পড়াচ্ছে রে বান্দা, একটু মনোযোগ দাও। এইখানে যে প্রশ্নটা বলছে শারমিলি হ্যাজ নট ভিজিটেড কক্সেস বাজার ইয়েট, শারমিলি এখন পর্যন্ত কক্সেস বাজার যায় নাই, আমিও যাই নাই, এখন দেখি আর কে কে যায় নাই, হার ফ্রেন্ড জেসমিনও সেখানে যায় নাই। এখন আমরা কি ব্যবহার করব? শারমিলি হ্যাজ নট ভিজিটেড কক্সেস বাজার ইয়েট, হার ফ্রেন্ড জেসমিন। অ্যান্সার করবেন খুব দ্রুত। কে জানি বলতেছে স্যার শারমিলি কক্সবাজার গেছে, গেলে যাইতে পারে, আমরা জানি না, তাই না? শারমিন খাতুন, সকলে একটু দ্রুত অ্যান্সার করেন, খুব ভেবেচিন্তে অ্যান্সার করিয়েন। আমরা দেখতে পাচ্ছি ইস্টারজাহান কলি, মিথিলা বলতেছে এ। সকলে একটু অ্যান্সার করেন। ববিতা খাতুন বলতেছে এ। যারা কমেন্ট করবে না, আমি একটা লিখে দিচ্ছি, যারা উত্তর দিবে না তারা হাসিনা, তারা হারুন আঙ্কেল, তারা হারুন আঙ্কেল। যারা উত্তর দিবে না তারা হারুন আঙ্কেল।
সুমাইয়া ইসলাম বলতেছে নেইদার হ্যাজ। যারা উত্তর দিবে না তারা কি হাউন আঙ্কেল। এখন সবাই উত্তর দিতেছে, এটা খুব ভালো লাগতেছে। হাফসা ক, মিথিলা আলদার এ। আমরা নেইদার হ্যাজ, আমরা সবাই বলতেছি নেইদার হ্যাজ, এইদার হ্যাজ। ঠিক আছে, আমরা উত্তর দেখব, আমরা সকল কি দেখব, সবই দেখব আমরা। এখন আল্লাহর বান্দারা একটু তাকাও, এরে পাগলারা কিছু শোনা যাচ্ছে না? কথা কি শুনতে পাচ্ছেন আমার? লল, লাফিং আউট লাভ। কথা কি শুনতে পাচ্ছেন? একজন বলল হাফসা। হ্যাঁ, মাহবুবা জান্নাত বলতেছে এই যে একজন আমি ব্যক্তি পাইছি, এর নাম হচ্ছে তাসনিম। ঠিক আছে, এ বলতেছে ভাইয়া এইদার হ্যাজ হবে। তাহলে এখন আমরা তাকে নিয়ে একটু আলোচনা করি। এরে আল্লাহর বান্দারা, এরে তাসনিম, একটু তাকাও এদিকে। আমাকে শুরুতে লক্ষ্য রাখতে হবে আমরা কি বুঝাচ্ছি, আগে কি বুঝাচ্ছি, সেন্টেন্সে কি বুঝায়, আমি কি বুঝি, আমার পাশের জনে কি বুঝি, কোনো দরকার নাই, আমি যেটা বুঝি ওইটাই রাইট। ভাইয়া একটু জিনিস দেখো, এইদার, এইদার আমরা ব্যবহার করি অর, আমরা আবার এরকমও ব্যবহার করি নেইদার ডট ডট নর। এখন আমরা কি ব্যবহার করব, কি করতে যাচ্ছি, সবকিছু আমরা ব্যবহার করব। তার আগে আমরা যেটা দেখবো, এইদার অর মানে হচ্ছে দুইজন। কয়জন ভাইয়া? দুইজনের একজন, দুইজনের একজন। এইদার রহিম অর করিম হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি একটা প্রশ্ন বললাম, উত্তর বললাম, একটা সেন্টেন্স বললাম। ইদার রহিম অর করিম হ্যাজ ডান দা ওয়ার্ক, হয় রহিম অথবা করিম কাজটা করেছে। তাহলে রহিম অথবা করিমের যে কোনো একজনে কাজটা করছে। আমি আমি ঠিক আছে তো? আচ্ছা, এরপরে দেখেন নেইদার নর মানে হচ্ছে দুইজনের কেউ না, দুইজনের কি কেউ না। আমি যদি বলি এইদার রহিম অর করিম, আমি যদি বলি নেইদার রহিম অর করিম হ্যাজ ডান দ্যাট, অর্থাৎ রহিম এবং করিমের কেউ কাজটা করে নাই। তার মানে এইদার অর মানে হচ্ছে দুইজনের একজন, নেইদার নর মানে হচ্ছে দুইজনের কেউই না। এখন আমি কখন এইদার ব্যবহার করব, কখন নেইদার ব্যবহার করব, সেটা ডিপেন্ড করে আমার সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। ভাইয়া এটা একটু মাথায় রাখবেন, আমার সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। ভাইয়া দেখো তো, শারমিন হ্যাজ নট কিসে আছে ভাইয়া? নেগেটিভে আছে। নেগেটিভে আছে না? অবশ্যই। আবার একটা জিনিস লক্ষ্য করি, যেন দেখেন নট আছে, তাহলে আমি তো এইদার তো ব্যবহার করতে পারবো না ভাইয়া, কারণ এদের তো পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা ব্যবহার করতে হবে কি নেইদার। এখন আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, দেখেন হ্যাজ কেন হইলো, ব্যাখ্যা তো আমরা এভাবেও দিতে পারি, হ্যাজ কেন হইলো। যে দেখেন এই ইয়েট নামক যে একটা শব্দ আছে, এই ইয়েট নামক শব্দটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয় ভাইয়া? ইয়েট। আমি আবার একটু বলি, জাস্ট আমার সাথে সাথে একটু রিভাইজ করেন, আমার সাথে সাথে জাস্ট একটু নিজের একটু রিকল করেন, বলেন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট। আবার জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট। এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জন্য মূলত এখানে হ্যাজ হয়েছে, এই কারণে এই ইয়েটের কারণে এখানে হচ্ছে হ্যাজ, আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স এই জন্য এখানে হচ্ছে নেইদার। ভাইয়া বুঝতে পারছেন? একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাই। একটু কাইন্ডলি কমেন্টের মতো। ক্লিয়ার, বুঝেছি। তাসনিম ভুল উত্তর দিয়ে এখন সে বুঝতে পারছে। সকলে বুঝতে পারছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান ভাই, জানাইতে তো সমস্যা নাই, আপনারা জানালে এটা আমাদের কাছেও ভালো লাগে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দা, দেখেন এখানে প্রশ্ন, দ্য কার ইজ মুভিং স্লোলি।
বুঝছি, আমি রাইট অ্যান্সার করছি, আলহামদুলিল্লাহ। পিপিটি, পিপিটি মানে কি হাফসা? পিপিটি মানে কি? তাসলিমা খাতুন, জি ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ, পারছি। এগুলো যাতে ভাইয়া কখনো ভুল না হয়, যা বুঝেছেন এগুলো যাতে কখনো ভুল না হয়। এটার অ্যান্সার করবেন, দ্য কার ইজ মুভিং স্লোলি। এটার অ্যান্সার করেন, যা আমার কি উত্তর? জি 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 জি, নিশু, ক্লিয়ার স্যার। এটার অ্যান্সার করেন এ। অনেকে অ্যান্সার করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, কি বলছে? দ্য কার ইজ মুভিং স্লোলি। মিথিলা, সবাই অ্যান্সার করতেছে, অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার করতেছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। যারা অ্যান্সার করবে না তারা কি বলছি, তারা হাউন আঙ্কেল, ঠিক আছে? আমি তাদেরকে আরো একটা ভালো একটা দিতে পারি। আচ্ছা, অ্যাডভার্ব, মিথিলা আক্তার, এটা মোটামুটি সবাই পারবেন। এটা আমরা একটু ব্যাখ্যা দিব জাস্ট। আমরা আশা করি সকলের উত্তরই সঠিক হবে। আমরা একটু ব্যাখ্যা দিব। দেখেন, কাজ কিভাবে করা হয়, কিভাবে করা হয় তা প্রকাশ করে, তা প্রকাশ করে অ্যাডভার্ব। আমি একটু শর্টকাট লিখে দিলাম, কাজ কিভাবে করা হয় তা প্রকাশ করে অ্যাডভার্ব। এখন আমরা একটু দেখি, দ্য কার ইজ মুভিং স্লোলি, তাহলে আমি যদি কিভাবে গাড়িটি যাচ্ছে, গাড়িটি যাচ্ছে, তাহলে আমি উত্তর পাই কি? স্লোলি। তাহলে আমরা উত্তর পাইছি কি ভাইয়া? স্লোলি। তারা হলো নাকি রাজাকার? এই রে মিথিলা, নাউজুবিল্লাহ মিন যালিক, রাজাকার না, তারা হচ্ছে হাসিনা। দ্য কার ইজ মুভিং স্লোলি, কাজ কিভাবে করা হয় তা প্রকাশ করে অ্যাডভার্ব। এখন কিভাবে দেখেন, ভার্বকে মডিফাই করে, যে আমি একটু লিখে দিচ্ছি, ভার্ব কে যে মডিফাই করে, ভার্বকে যে মডিফাই করে তা অ্যাডভার্ব। দেখেন এখানে ভার্ব হচ্ছে মুভিং, কিভাবে মুভ করতেছে। আমি যদি বলি কিভাবে মুভ করতেছে, তাহলে উত্তর আসে কি? স্লোলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্বকে যে মডিফাই করে, ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। এখানে এই স্লোলি ভার্বটাকে মডিফাই করছে কি বলেন তো? সরি, মুভিং ভার্বটাকে মডিফাই করছে কি? এই স্লোলি। এই জন্য স্লোলিটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। আপনারা অবশ্যই আরেকটা জিনিস দিয়ে মনে রাখতে পারেন, কিন্তু এটা সবার ক্ষেত্রে সবকিছু হবে না। এই হাসছে একটা কমেন্ট করছে, খুবই ভালো লাগেছে, যে বলতেছে স্লো, স্লো এর সাথে এলয় যুক্ত করছে। স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে যখন এলয় যুক্ত করা হয় তখন তা অ্যাডভার্ব হয়। তখন তা কি হয় বলেন তো? অ্যাডভার্ব। তখন তা কি হয়? অ্যাডভার্ব। আবার আমি এখানে লিখে দিচ্ছি, একটু দেখেন, আমি এখানে লিখে দিচ্ছি, নাউনের সাথে যদি এলয় যুক্ত করা হয় তাহলে তা অ্যাডজেক্টিভ হয়, তাহলে তা কি হয়? অ্যাডজেক্টিভ। আবার এর আল্লাহর বান্দার একটা জিনিস লক্ষ্য করো, নাউনের সাথে, কিসের সাথে? নাউনের সাথে যদি এলয় যুক্ত করি, যেমন আমি যদি লিখি ফাদার, এই আসতে রে, ফাদার এর সাথে যখন এলয় যুক্ত করছি হয়ে গেছে কি? ফাদারলি। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর স্লো, স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। স্লো হচ্ছে কি বলেন তো? একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে যখন এলয় যুক্ত করা হয়েছে তখন সেটা অ্যাডভার্ব হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন গিরা? তারা ফার্মের মুরগি নাকি? আচ্ছা, বুঝতে পারছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে একটু জানেন ভাই, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। গ্রুপের মেয়েরা আছো আমাদের ক্লাস? এ বলতেছে যারা ফার্স্ট টাইম ভর্তি হবে ইনবক্স করো। ইনবক্স করতে পারো ভাইয়া, আপনার কি ইউটিউবে চ্যানেল আছে ক্লাস নেট? এটা পেজ ছিল রে ভাই, কে জানে খাই দিল। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেন, আমরা বুঝতে পারছেন কিনা ভাই সেটা একটু কমেন্টের মাধ্যমে জাস্ট জানেন, ঠিক আছে? আমাকে পাবেন গার্ডিয়ানের অনলাইন অফলাইন সকল ব্যাচে, সকল ব্রাঞ্চে পাবেন আমাকে।
আসি রে ভাই আসি। আচ্ছা, পরবর্তীতে বুঝতে পারছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এইটুকুই আমাদের দরকার যে আমরা বুঝতে পারছি। আচ্ছা, বুঝছি। এটার অ্যান্সার করতে পারেন দ্য ইংলিশ হ্যাজ ইংলিশ। এখন খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ভাইয়া, এটা চলে এসেছে বিগত বছরে। দেখেন বিএসসি নার্সিং 2025-এ। এটার অ্যান্সার যে পারবে তাকে আমার পক্ষ থেকে একটা চা খাওয়ানো হবে, যদি সে ঢাকা আসে। তোমরা যারা ঢাকাতে আছো তারাও খাইতে পারো। পেয়ে যাচ্ছে এ বলতেছে কি দেখছো, যে পেয়ে যাচ্ছে খাওয়ার জিনিস, না বললে খাইতে, না বললে জানতে হবে। হ্যাঁ, ওরা খাই দিছে কেন। আচ্ছা, এটা একটু দেখেন দা ইংলিশ ড্যাশ ইংলিশ। যে পারবে তার জন্য তাকে চা খাওয়ানো হবে আর কি, চা, তারপর সাথে হচ্ছে চা, তারপর যা যা খাইতে চাবে। আচ্ছা, বি অ্যান্সার করতেছে বি। দেখি স্পোক আছে, স্পিক আছে, স্পোকেন আছে, স্পিক্স আছে। আমরা রাইট ফ্রম আওয়ার ভার্বস থেকে এই প্রশ্নটা চলে আসছে। আমরা দেখব স্পিক্স, তৌফিক, তাসনিম, জি স্যার, ডি অনেকে বলতেছে ডি 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 বি। আমরা একটু দেখবো, সবারটাই দেখবো। দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বি। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং বিষয়টা কি আমরা সেটা একটু দেখি। যে ভাইয়া কেন বি হইল, কেন ডি হইল না, কেন সি হইল, কেন বি হইল না, আমরা প্রত্যেকটার অ্যান্সার আমরা দেখব। তার আগে আমরা দেখব যে আসলে কেন কোনটা কোনটা হয়েছে। দেখেন, মনে রাখবেন, মনে রাখবেন, ভাষার নামের পূর্বে আমি একটা দেখি, ভাষার নামের পূর্বে যদি আর্টিকেল, বাবা একটু ভালোভাবে বুঝিয়েন বাবা, আর্টিকেল দি বসে, কি বসে, দি বসে, তবে তা জাতি বুঝায়। তবে তা কি বুঝাবে, জাতি বুঝাবে। তবে তা কি বুঝাবে ভাইয়া, জাতি বুঝাবে। তবে তা কি বুঝাবে ভাইয়া, জাতি বুঝাবে। তবে তা কি বুঝাবে ভাইয়া, জাতি বুঝাবে। এখন আসেন আপনারা, হাফসা বলতেছে চাটা রেডি রাখো, আসেন আসেন, সমস্যা নাই, চা খাওয়ানো হবে। দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। তাহলে এই ইংলিশ হচ্ছে একটা ভাষার নাম ভাইয়া। আমরা বলি দা বাঙালি, এই আচ্ছা দা বাঙালি। এখন দা ইংলিশ এটা একটা জাতি, এটা ইংলিশ হচ্ছে একটা ভাষার নাম। কিসের নাম বলেন তো, ভাষা। এর পিছনে যখন দা বসছে এটা মূলত একটা জাতিকে বোঝানো হয়েছে। আর জাতি কি একজন হয় জাতি ভাইয়া? জাতি হচ্ছে একটা কালেকটিভ নাউন। কি নাম, সরি, দা, দা ইংলিশ হচ্ছে এটা হচ্ছে একটা কমন নাউন। এটা হচ্ছে একটা কি নাউন, কমন নাউন। তাহলে এটা যখন এই জাতিতে কি ভাইয়া, আপনারা একটু স্বাভাবিকভাবে একটু জিনিস চিন্তা করতে পারেন, স্পোকেন বলতেছে আবার। তাহলে এই এটা মূলত হচ্ছে প্লুরালে আছে। কিসে আছে বলেন তো, প্লুরালে। কিভাবে প্লুরাল আছে ভাই, আপনি আপনি বলতে পারেন যে ভাই এটা কিভাবে প্লুরাল আছে। আপনি তো সেটা তো বললেন না, আপনি তো এই কথাটা বললেন যে ভাষার নামের পূর্বে যদি আর্টিকেল বসে তবে তা জাতিকে বোঝায়। ঠিক আছে, দা ইংলিশ এটা হচ্ছে একটা জাতি। এটা একটা প্লুরাল কমন নাউন ভাই। এটা কি নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে প্লুরাল, তাহলে এইটুকু অংশ যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভাইয়া, সাবজেক্ট কি আছে আমার, সাবজেক্ট আছে প্লুরালে আছে। তাহলে অবশ্যই মনে রাখবেন ভার্ব হইতে হবে প্লুরালে। ভার্ব কি হবে, প্লুরালে। ভার্ব কি হবে ভাইয়া, প্লুরালে। ভার্ব কি হবে, প্লুরালে। এখন এখানে আপনারা বলতে পারেন যে ভাইয়া স্পিক্স তো প্লুরালে আছে ভাইয়া। না, এখানে আমি যে শর্টকাটটা শিখিয়ে দেব, মনে রাখবেন ভার্বের সাথে, ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হবে তখন সেটা সিঙ্গুলার হয়। তখন সেটা কি হয় বলেন তো, সিঙ্গুলার হয়। আর নাউনের সাথে, কিসের সাথে, নাউনের সাথে যখন এস বাই এস যুক্ত হবে তখন সেটা প্লুরালে হয়। তখন সেটা কি হয় বলেন তো, প্লুরাল। কিভাবে বলতে পারেন যে ভাইয়া, এই স্পিক্স, এই ভার্ব, স্পিক হচ্ছে মেন ভার্ব। ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত তখন এটা হচ্ছে সিঙ্গুলার হয়ে গেছে ভাইয়া। এই স্পোকেন হবে না, স্পিক, এটা হচ্ছে প্লুরালে বুঝাইছে ভাইয়া। এই জন্য যেহেতু দা ইংলিশ এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, এই জন্য এখানে ভার্ব হইছে স্পিক। আপনারা বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে এখানে। চাটা পাবো আল্লাহ, এই জন্য ফার্স্ট কমেন্ট অবশ্যই খাওয়ানো হবে। শর্ত হচ্ছে, আচ্ছা আপনার তো পরবর্তী শর্ত আসতেছে, ক্লিয়ার কিনা সেটা একটু। ইংরেজিতে ইংরেজি ভাষা, ইংরেজিরা ইংরেজি ভাষার কথা বলে, কিন্তু আমি তো বাংলাও পারি না, কিন্তু আমি তো বাংলাও পারি না। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন।
সি হবে। আবার বলে সি হবে রে ভাই। এতক্ষণ তাহলে আমি কি বুঝাইলাম? এটা কি পেসিভ ভয়েস? এটা কি পেসিভ ভয়েস আছে? ভাষা তো ভাই আমি নিজেই বলি, ভাষা সে নিজে নিজে কি বলতে পারে? যেমন আমার কাজটা ভাত আমি খাই, আমি ভাত রাইসে যেটি ভাত আমার কর্তৃক খাওয়া হয়, খাওয়ার কাজটা তো আমিই করি। কিন্তু ভাষা কি সে নিজে নিজে বলতে পারে কখনো? না, আমার দ্বারা বলা হয়, তাই না? তাহলে আমি তো কাজটা করতেছি, এজন্য একটি বলবে পারছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন? প্লিজ কাইন্ডলি বুঝতে হবে, পড়াশোনা করতে হবে, তাই না? আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য গার্ডেন, আচ্ছা এটা খুবই একটা, গার্ডেন হ্যাজ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, দ্য আন্ডারলাইন, আচ্ছা এখানে মূলত এখানে আন্ডারলাইন করা, আমি একটু বলে দিচ্ছি, এর নিচে আন্ডারলাইন করা, এই বিউটিফুল এর নিচে আন্ডারলাইন করা। এখন চা খাওয়াবেন স্যার? অবশ্যই খাওয়ানো হবে। তোমরা আমাদের গার্ডিয়ানের সাথে থাকো, তোমাদের সকলকে সকল কিছু খাওয়ানো হবে, যে যা খাইতে চাও সবাইকে। কেউ যদি বুফে খাইতে চাও তাও খাওয়ানো হবে, কোনো সমস্যা নাই। শর্ত হচ্ছে একটা, গার্ডিয়ানের সাথে থাকতে হবে। এক কাপ চা পাওয়া রইলো ভাই, ইনশাল্লাহ। আচ্ছা এটা অ্যান্সার করেন। এখানে বলছে দ্য গার্ডেন হ্যাজ মেনি ফ্লাওয়ার্স, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ড কোনটা আছে সেটা দেয়া আছে, বিউটিফুল এর নিচে আন্ডারলাইন করা আছে। নকল আর হবে না, তাই না? আচ্ছা এটা অ্যান্সার করেন। বলা আছে বিউটিফুল, বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এটা নিয়ে আমরা খুব একটা বেশি আহ, আলোচনায় যাব না, কারণ এটা আপনারা আশা করি মোটামুটি সকলেই পারবেন, তবে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, মনে রাখবেন, মনে রাখবেন, নাউনকে, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা দেখেন তো, দ্য গার্ডেন হ্যাজ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার্স এর একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে না এই বিউটিফুল দ্বারা? ফুলগুলো কেমন? এটা গান আছে না, তুমি ফুল হতে যদি, না জানি কি জানি এরকম একটা গান আছে না, দূরেই চলে যেতে তুমি, এরকম একটা গান আছে, আমি যতটুকু জানি না, তাই না? আচ্ছা তাহলে এখন একটা দেখেন, এই ফুলের একটা গুণ বুঝাইছে, ফুলগুলো কেমন আসলে? ফুলগুলো হচ্ছে সুন্দর, তাই না? তাহলে সুন্দর এই জন্য হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা নাউনের দোষ গুণ বুঝাইছে। তাহলে নাউনকে যে মডিফাই করতে পারে, নাউনকে যে মডিফাই করতে পারে, নাউনকে যে মডিফাই করতে পারে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা পরবর্তী কোশ্চেন, আপনারা বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি একটু জানাবেন। শিলিপস, এটা আপনার একটু, এটা প্রশ্নকর্তা আসলে সে নিজে প্রশ্ন করতে ভুল করছে, আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা পরবর্তীতে চলে যাই। এটার অ্যান্সার করতে হবে আপনাকে। Choose the correct answers. Dog is a faithful animal. The dog is a faithful animal. A dog is a faithful animal. The dog is faithful animal. এর উত্তর অনেকবার করেছি, আর করতে চাই না। বাণীতে হাফসা। এটা অ্যান্সার করেন, আশা করি সকলে অ্যান্সার করবেন। কনসেপ্ট ক্লিয়ার, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হলে আমাদের কাছেও ভালো লাগে। সি। আচ্ছা এটা সকলে একটু অ্যান্সার করবেন, আশা করি সকলে দ্রুত। আমি একটু সবাই একটু কমেন্ট করি। মাহবুবা জান্নাত সি,
দেখি অনেকের অ্যান্সার করতেছে। আচ্ছা দেখি, তানিয়া জান্নাত, শারমিনা, দেখি অনেকে অ্যান্সার করতেছে, আমরা একটু দেখব। মিথিলা বলতেছে এ। আচ্ছা, এখন কেন এ, কেন সি, কেন ডি? উত্তর আমরা একটাই যাব, কারণ আচ্ছা কুকুর হচ্ছে, দেখেন আমি যদি বাংলায় বলি, কুকুর হলো একটি বিশ্বস্ত বিশ্বস্ত জীব, তাই না? অ্যানিমাল যাই বলে আমরা, কুকুর হলো একটি বিশ্বস্ত জীব। তাহলে আমরা এই কুকুর দ্বারা কি কুকুর জাতিকে বোঝানো হয়েছে না? কাকে বোঝানো হয়েছে? কুকুর জাতিকে বোঝানো হয়েছে। তাহলে জাতিকে যদি বোঝানো হয়, আমরা একটু আগে পড়ে আসছিলাম, তার পূর্বে কি ব্যবহার করছিলাম? আমরা দা ব্যবহার করছিলাম। দেখেন আমরা একটু আগে যে প্রশ্নটা পড়ে আসছিলাম, আচ্ছা এই যে এখানে যে আমরা পড়ে আসছিলাম, এখানে আমরা কি ব্যবহার, সরি, এখানে আমরা কি ব্যবহার করছিলাম? দা ব্যবহার করছিলাম, কারণ এখানে জাতিকে বোঝানো হয়েছিল। কাকে বোঝানো হয়েছিল? জাতিকে। তাহলে এখন আমরা একটু জিনিস দেখি, তাহলে পরবর্তীতে কোশ্চেন আমরা এখানে দেয়া আছে। আচ্ছা এখানে বলেছে কুকুর, যেহেতু একটা কুকুর জাতিকে বোঝানো হয়েছে, এই জন্য মূলত দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। এখানে ব্যাখ্যা অন্য কিছু আসবে না, যেটা বলছি, যারা অনেকে এ অ্যান্সার করছে, অনেকে সি অ্যান্সার করছে। ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, অবশ্য কি বিশ্বস্ত প্রাণী। এখন একটা প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে, দেখেন কিভাবে প্রশ্ন করতে পারে। প্রশ্নকর্তা প্রশ্নের নিচে এখানে ফেথফুলের নিচে আন্ডারলাইন করতে দিতে পারে, বলতে পারে এটা কোন পার্টস অফ স্পিচ। দেখেন একটু দেখেন, প্রশ্নকর্তা যদি বলা হয় ফেথফুল এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা দেখি যে এ আর্টিকেল আছে না? আর্টিকেল আছে না? হ্যাঁ আছে। আর্টিকেলের পরে শব্দ আছে কয়টা? একটা প্লাস একটা। কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। তাহলে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, তাহলে প্রথম শব্দটা হয় অ্যাডজেক্টিভ, পরের শব্দটা হয় নাউন। প্রথম শব্দটা হয় অ্যাডজেক্টিভ, পরের শব্দটা হয় নাউন। তাহলে এখানে যে প্রশ্ন করতে এভাবেও করতে পারতো যে এই ফেথফুলের নিচে আন্ডারলাইন করা আছে, প্রশ্ন করতে পারে ফেথফুল কোন পার্টস অফ স্পিচ, তাহলে ফেথফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ কুকুরের একটা বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। আর আমরা প্রোনাউনের ক্ষেত্রে পড়ে আসছিলাম দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, বৈশিষ্ট্য যে প্রকাশ করে সেকে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে ফেথফুলটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারতো। প্রশ্ন করতে বা প্রশ্ন করলে করতে পারে। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা গট ওভার, এটা একটা গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন করছে। গট ওভার একটা খুব ভালো একটা জিনিস, মনে রাখবেন। এটা ভোকাব থেকে প্রশ্ন আসা, ভোকাব থেকে প্রশ্ন আসছে, ভোকাবুলারি থেকে। গট ওভার মানে দ্য স্টুডেন্ট আলটিমেটলি গট ওভার দ্য ডিফিকাল্টিস। এখন কিছু কিছু প্রশ্ন আপনার যদি কমন নাও পড়ে, সেন্টেন্সের অর্থ বুঝে আপনি উত্তর করতে পারবেন। দেখেন আলটিমেটলি দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, আলটিমেটলি সম্পূর্ণভাবে বা নিশ্চিতভাবে গট ওভার দ্য ডিফিকাল্টিস, অর্থাৎ বিপদগুলো থেকে কি করছে? তারা উদ্ধার হয়েছে। কি হয়েছে বলেন তো? উদ্ধার হয়েছে। তাহলে বিপদগুলো থেকে তারা কি হয়েছে? মানে বিপদটা সে উদ্ধার করছে বা বিপদটা সে ওভারকাম করছে। তাহলে এই গট ওভার মানে হচ্ছে কি, মানে বিপদ থেকে, আমি যদি ওভাবে লিখি, ওই ডিফিকাল্টিস কে কাউন্ট করে বিপদ থেকে উদ্ধার হওয়া, উদ্ধার হওয়া। এই সাবমিটেড টু মানে হচ্ছে কি? সাবমিটেড টু, আপনারা একটু অ্যান্সার করেন না, এটা হচ্ছে সমস্যা। সাবমিটেড টু, দেখেন গট ওভার দ্য ডিফিকাল্টিস, কে জানে বলতেছে এ অ্যান্সার, কি রে ভাই? আচ্ছা এরপর আসি আমরা, সাবমিটেড টু মানে হচ্ছে কি? কোনো কিছু মানে সাবমিট করা। সাফার ফ্রম হচ্ছে ভোগা, টু বি অ্যাবল টু অ্যাভয়েড, অর্থাৎ কোনো কিছু মানে অ্যাভয়েড তো মানে বুঝেনি, অ্যাভয়েড মানে হচ্ছে ত্যাগ করা বা বাদ দেয়া। টু বি অ্যাবল মানে আপনার একটা সামর্থ্য আছে, অ্যাবল কি করা? অ্যাভয়েড করা। আর এখানে বলছে ওভারকাম, তার মানে আমরা যদি সেন্টেন্সটা একটু ভালোভাবে বুঝি, এটা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে আসা প্রশ্ন। গ্রুপ ভার্ব থেকে আসা প্রশ্ন, আপনারা এটা ভোকাবুলারির একটা অংশ, যেখানে গট ওভার মানে হচ্ছে উদ্ধার হওয়া, ওভারকাম করা, এটা হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে এখানে আমরা পাইলাম, দেখেন আমরা ছোট ছোট কয়েকটা ভোকাবুলারি কিন্তু এখান থেকে শিখে নিলাম, যে গট ওভার মানে হচ্ছে কি? উদ্ধার হওয়া বা
বিপদ থেকে রেহাই পাওয়া এরকম বোঝায়। তাহলে আমরা এখানে হচ্ছে কি ওভারকাম, আমরা বলতে দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস টু ওভারকাম দ্য প্রবলেম, তাই না? আমরা এভাবেও কিন্তু বলি। তাহলে ওভারকাম মানে হচ্ছে কি দূর করে দেয়া, তাই না? এভাবে বোঝাচ্ছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। এটা হচ্ছে এটা ভোকাবুলারি থেকে আসা প্রশ্ন। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। রিডিং বুকস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার মতো, কারণ বিগত বছরে এটা ভার্ব থেকে আসা প্রশ্ন, নন ফাইনাইট ভার্ব থেকে। আপনারা এটার অ্যান্সার করতে থাকেন। রিডিং বুকস ড্যাশ এ গুড হ্যাবিট। রিডিং বুকস, অ্যান্সার করেন। এটা একটু সকালে একটু কাইন্ডলি অ্যান্সার করেন। রিডিং বুকস ড্যাশ এ গুড হ্যাবিট। যারা আমাদের ক্লাসের শুরু থেকে শেষ অবধি থাকবে তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশালি আমার পক্ষ থেকে একটা স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট করা হবে যারা আমাদের ক্লাস শুরু থেকে শেষ অবধি থাকবে। রিডিং বুকস ড্যাশ এ গুড হ্যাবিট। কেউ ইজ বলতেছে, দেখি আর কেউ বলতেছে বি। আমরা একটু দেখবো শাপলা আক্তার, আতিকা জামান, আতিকা জানেন বিনা, মিথিলা জলপরি বি। আচ্ছা ইজ হবে, দেখি সকলের উত্তর আমরা নিব। বি ইজ হবে। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড, আচ্ছা আচ্ছা জিরান্ড। জিরান্ড নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জানি জিরান্ড কি। আমরা কিছু কিছু ক্ষেত্রে বলি যে জিরান্ড হচ্ছে নাউনের একই গোত্রের লোক, অর্থাৎ নাউন কি যে কোনো কিছুর একটা নাম, তাই না? আমরা সেটা বলি রহিম, করিম, জব্বার। তাহলে জিরান্ড আসলে কি? জিরান্ড কোনো কিছুর নাম না ভাইয়া, জিরান্ড কোনো কিছুর নাম না। জিরান্ড মূলত হচ্ছে নাউনের একটা নির্দিষ্ট, যেমন আমরা যদি বলি প্রধানমন্ত্রীর এই আর কিছুক্ষণ কে জানি বলতেছে, আমি বললাম না ক্লাস শেষে আজকে আমার পক্ষ থেকে একটা উপহার আছে, সেটা আপনাদের জন্য একটা ঘোষণা আছে, আমি বলবো অবশ্যই। আচ্ছা আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা বলি যে প্রধানমন্ত্রীর নির্দিষ্ট একটা বসার জায়গা আছে, সেখানে যদি আমি বসি তাহলে আমি প্রধানমন্ত্রীর কাজ করব। আর প্রধানমন্ত্রী যদি আমার ক্লাসে আসে সে ক্লাস নেবে, শিক্ষকতা করবে, তাই না? তাহলে এখন আমরা কি বিষয়টা বুঝাতে চাচ্ছি? জিরান্ড হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। আপনারা এটাই আজীবন শিখে আসছেন, কিন্তু তার পরবর্তী জিনিসটা শিখেন নাই। সেটা হচ্ছে কি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে ঠিক যদি সে নাউনের কাজ করে। যদি সে কার কাজ করবে? নাউনের কাজ করে। তাহলে নাউনের কাজ করা বলতে কি বোঝায়? নাউনের কাজ করা বলতে বোঝায় নাউন যে সকল জায়গায় বসে, নাউন যে সকল জায়গায় বসে, মনে করেন আমি এই জায়গায় বসি, সেও সেই জায়গায় বসছে, ওই এক কাজটা করতে হবে। তাহলে এখন কিরকম দেখেন, আমরা যখন বলি নাউনের একটা ব্যবহার হচ্ছে সে সাবজেক্ট হিসাবে বসবে। কি হিসাবে বসবে? সাবজেক্ট হিসাবে বসবে। আমি একটু সিম্পল উদাহরণ দিচ্ছি। আমি যদি বলি রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়। আমি একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন ভাই, কাইন্ডলি 2 মিনিট দিবেন, এখান থেকে একটা প্রশ্ন আসলে আপনি পারবেন। তাহলে রহিম, এই ইজ হচ্ছে একটা ভার্ব, ইজ হচ্ছে কি বলেন তো? একটা ভার্ব। এই রহিম হচ্ছে কি বলেন তো? রহিম হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অবশ্যই নাউন, তাই না? তাহলে আমি যখন বলবো, দেখেন আমি কি বলছি, জিরান্ড হচ্ছে কি ভার্বের বেস ফর্মের সাথে কি যোগ? আইএনজি যোগ। যদি সে কার কাজ করে? নাউনের কাজ করে। নাউনের কাজ করা কি? নাউন যে সকল জায়গায় বসবে ওই সকল জায়গায় সে বসবে। এখন কিরকম দেখেন, রহিম ইজ গুড বয়, তাহলে রহিম কার জায়গায় বসছে? সাবজেক্টের জায়গায়। আর সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? আমরা জানি নাউন বসতে পারে। আমি উপরে একটা সেন্টেন্স লাগবে, দেখেন আমি যদি বলি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখন একটা জিনিস দেখেন, এটার সাথে একটু মিলাবেন। রহিমের জায়গায় কি আসছে? ওয়াকিং আসছে। ইজের জায়গায় ইজ আছে, বাকি সব ঠিক আছে, গেল। তাহলে এই রহিমের জায়গায় কি বসছে? ওয়াক। তাহলে ওয়াক হচ্ছে কি? এই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, কিন্তু বসছে সে কার জায়গায় ভাইয়া? সাবজেক্টের জায়গায়। কার জায়গায় বসতে বলেন তো? সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় বসতে পারে কে একমাত্র? সাবজেক্টের জায়গায় একমাত্র বসতে পারে কে? নাউন। সাবজেক্টের জায়গায় একমাত্র সে বসতে পারে কি? নাউন। কিন্তু তার চেহারাটা একটু ভিন্ন রকমের ভাই। এখানে রহিম দ্বারা তো একজনের নাম বুঝাইছে,
আমি কি এই রহিমের সাথে জীবনে আইনজি যুক্ত করতে পারবো ভাইয়া? কখনোই পারবো না। আমি কি আমার নাম তানভীর, আমি তানভীরের সাথে কখনো আইনজি যুক্ত করতে পারবো? কখনোই পারবো না। একমাত্র মনে রাখবেন, ইংরেজিতে একমাত্র আইনজি যুক্ত করা হয় ভার্বের সাথে। কার সাথে? ভার্বের সাথে। তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত করছি, কিন্তু সে বসছে কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন। কিন্তু দেখতেছি কি যুক্ত করা আছে? আইনজি। তখন তাকে আমি নাউন নামে না ডাকি, তাকে আমি একটু ভিন্ন নামে ডাকি, জিরান্ট। এটাই হচ্ছে মূলত জিরান্ট। আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে বিভিন্ন নামে ডেকে থাকেন, সোনা, পাখি, লক্ষ্মী, টিয়া, ময়না, হাবি জাবি, অনেক কিছু, তাই না? বাবু টাবু বলে অনেক কিছু। মনে রাখবেন ঠিক সেইমই যে জিরান্ডের যে কাজ, নাউনের একই কাজ, শুধু চেহারাটা একটু ভিন্ন। শুধু চেহারাটা একটু ভিন্ন দেখে তাকে আমি একটু অন্য নামে ডাকি, তাই না? অন্য নামে ডাকি। কি নামে ডাকি? তখন তাকে আমি জিরান্ট নামে ডাকি। এখন এখান থেকে গেলে তাহলে এর সাথে প্রশ্নের এই যে প্রশ্নটা সেখানে কি মনে রাখবেন, জিরান্ট যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, জিরান্ট যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে এটা কার জায়গায় বসছে ভাইয়া? সাবজেক্ট। তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। ভার্ব অলওয়েজ কি? এ তানভীরিং ভাইয়া, তাহলে ভার্ব অলওয়েজ কি হবে বলেন তো? ভার্ব অলওয়েজ হবে সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দেখুন এখানে ওয়ার্কিংটা কার জায়গায় বসছে? সাবজেক্টের জায়গায়। এই জন্য ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার। তার মানে আমি কি বলছি? তার মানে আমি কি বলছি? যদি 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 জিরান্ট 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 কোন সেন্টেন্সের সাবজেক্ট হয়, কোন সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এই জন্য এই হচ্ছে সঠিক উত্তর। আপনারা বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। আমি অনেক বড় বিষয়, আমাদের সবকিছু আমাদের এই লেকচার শিটে, এটা আমারই করা লেকচার শিটে ডিটেলস এটাই মূলত পড়ানো হবে। আশা করি এটা পড়লে এর বাইরে আপনাদের কোনো কিছু দরকার নেই। আমি এখানে আপনাদের একটা স্পেশাল একটা জিনিস দেখাই যে আমাদের এটা আসলে কিভাবে সাজানো লেকচার শিট গুলো। আপনাদের আমরা প্রত্যেকটা লেকচার শেষে আর কি, যেমন দেখেন এখানে একটা কারেক্ট স্পেলিং একটা অধ্যায় আছে, এখানে শুরুতে কারেক্ট স্পেলিং দেওয়া আছে। আবার এই অধ্যায়টা একটু দেখেন, যদি আপনারা এই অধ্যায়টা মূলত হচ্ছে প্রিপোজিশন নিয়ে দেয়া আছে। তো প্রত্যেকটা অধ্যায় শেষে আমাদের ভোকাব থেকে অংশ দেয়া থাকে, কারণ পরবর্তীতে পরীক্ষার দিন 20টা প্রশ্নের ভিতরে অন্তত 5টা প্রশ্ন এই পিছনে যে 3 থেকে 4 পেজ আমাদের ভোকাবুলারি থাকবে, এখান থেকে প্রশ্ন আমরা করব। আমাদের লেকচার শিটগুলো এভাবেই সাজানো। আপনি এক নম্বর অধ্যায়ে যান, দেখেন এখানে ঠিক সেম ভাবে এই প্রশ্নগুলো দেওয়া আছে। ন্যারেশন যাবেন, এখানে ঠিক সেম ভাবে ওইভাবে আমাদের শেষে ভোকাবুলারি থেকে প্রশ্ন দেওয়া আছে। তার মানে আপনার এতে লাভ হইলো কি? এতে আর আপনার এই যে দেখেন মেমোরাইজিং পার্ট এভাবে দেওয়া আছে, এতে আপনার লাভ হইলো কি? আপনাকে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে আসতে হবে। ওইখান থেকে যদি 100 ভোকাবুলারি থেকে ওইখান থেকে 5টা প্রশ্ন আপনি পাবেন। পরবর্তী দিন যে পরীক্ষা হবে 20 মার্কের, আমাদের যে ক্লাস টেস্ট যেগুলো হবে, বুঝতে পারছেন? ওভারকাম। আচ্ছা, কারো যারা কমেন্ট করতেছেন না, আপনারা কি বুঝতেছেন না আসলে? একটু কমেন্ট করেন, তাহলে আমাদের কাছে একটু ভালো লাগে। আচ্ছা, আচ্ছা একটু দেখি। একটু একটু আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার। যদি কারো কোনো না বুঝতে অসুবিধা হয় একটু কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা দেখেন, বিগত বছরে আসা প্রশ্ন বলেছে কি, ইট ওয়াজ এ ডার্ক হোয়েন দ্য ব্লিউড হ্যাজ দ্য ক্যান্ডেল। ইট ওয়াজ ডার্ক হোয়েন, ইহা ছিল অন্ধকার। এটা বিগত বছরে আসা ভোকাবুলারি থেকে প্রশ্ন। ইট ওয়াজ ডার্ক হোয়েন দ্য ব্লিউ, মনে রাখবেন ব্লিউ আউট, ব্লো আউট বা ব্লিউ আউট এর মানে হচ্ছে নিভে যাওয়া। এর মানে হচ্ছে কি বলেন তো? নিভে যাওয়া। তাহলে এখানে কি বলছে? ইট ওয়াজ ডার্ক হোয়েন দ্য ব্লিউ আউট দ্য ক্যান্ডেলস, যে এটা ছিল অন্ধকার কখন? যখন বাতি নিভে গেছে। তার মানে আমরা এখানে একটা শিখলাম, ব্লিউ আউট মানে হচ্ছে কি বলেন তো? নিভে যাওয়া। এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে আউট। ব্লি আউট মানে হচ্ছে কি, আমরা আবার একটু বলি, ব্লি আউট মানে হচ্ছে নিভে যাওয়া। ব্লি আউট শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? নিভে যাওয়া। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। ইট ওয়াজ ডার্ক ওয়েন দ্য ব্লিউ আউট দ্য ক্যান্ডেলস, নিভে যাওয়া। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। এটা একটা ভোকাবুলারি থেকে অংশ দেওয়া ছিল। আচ্ছা, পোলাইট শব্দের বাংলা অর্থ কি? এগুলো আপনারা জানেন, এগুলো খুব একটা বেশি সভ্য ভদ্র, তাই না? এগুলো নিয়ে খুব আমরা একটু বেশি সময় যাবে। আচ্ছা দেখেন, বিগত বছর ওই যে আমরা শুরুতে একটা পড়ে আসছিলাম যে কুবলার
পার্সন হু ওয়ার্কস, যে কাজ করে কি নিয়ে, জুতা নিয়ে। ঠিক একইভাবে এ নেইবার ইজ ওয়ান হু, একজন প্রতিবেশী হচ্ছে সে যে, আওয়ার ওয়েল উইশার, যে আমাদের ভালো চায়, ইজ আওয়ার রিলেটিভ, যে আমাদের আত্মীয়, লিভস অ্যারাউন্ড আস, যে আমাদের চারপাশে বসবাস করে, ইজ আওয়ার এনিমি। আই থিঙ্ক এ নেইবার ইজ আওয়ার এনিমি, অবশ্যই একজন নেইবার সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, তাই না? এটাই আপনারা মনে করেন না? বা আমরা যারা মনে করি যে আমাদের প্রতিবেশী হচ্ছে সবচেয়ে বেশি। এখন বলা হচ্ছে প্রতিবেশী মানে কি, প্রতিবেশী কারা, যারা আমাদের চারপাশে যারা বসবাস করে তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। কি জানি বলতেছি, ইজ আওয়ার রিলেটিভ। এই আকাশ, আসসালামু আলাইকুম স্যার। আকাশ কি অবস্থা? এ নেইবার ইজ আওয়ার ইজ ওয়ান হু, যে আমাদের চারপাশে যারা আমাদের বসবাস করে তারা হচ্ছে কি আমাদের প্রতিবেশী। সি সি সি। আচ্ছা, বুঝতে পারছেন এটা কেন? এটা ওই যে এক কথা টাইপের প্রকাশ ছিল। এটা এই সি দেখে এত সিসি বলতেছেন, একটা কথা মনে পড়ে যায়, এই যে গান আছে না, সি সি সিরেননি সি, তাই না, ওরকম। আচ্ছা, তাহলে লিভস অ্যারাউন্ড আস, একজন প্রতিবেশী হচ্ছে তারাই যারা আমাদের চারপাশে বসবাস করে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। অপোজিট অফ শর্টেজ, ঠিক একইভাবে ভোকাবুলারি থেকে আসা প্রশ্ন। শর্টেজ মানে কি? কম 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 কম। শর্টেজ মানে হচ্ছে স্বল্পতা বা কম, স্বল্পতা, তাই না? তাহলে অপোজিট ওয়ার্ড বলছে, তাহলে আমরা দেখি স্ক্যান্টি, এই স্ক্যান্টি মানে হচ্ছে স্বল্পতা, ঠিক আছে? স্ক্যান্টি মানে হচ্ছে কম বা স্বল্পতা। কমপ্লিট মানে বোঝেন, এভারনেস মানে হচ্ছে প্রাচুর্য, প্রাচুর্য, প্রাচুর্য মানে কি আমাদের অনেক আছে এরকম বোঝায়। তাহলে আমরা পাইয়ে গেছি অপোজিট ওয়ার্ড বলছে, তার মানে শর্টেজের অপোজিট হচ্ছে কি? অ্যাবান্ডেন্স। বুঝতে পারছেন? আউটস্ট্যান্ডিং ক্লাসের লাভ ইউ। আকাশ, তুই তো আবার লাভ ইউ বলো। শারমিন ইসলাম। আচ্ছা, এটা খুব একটা বেশি কঠিন প্রশ্ন ছিল না, এটা আপনারা পারার কথা ছিল। শর্টেজ মানে হচ্ছে স্বল্পতা, আর অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রেজেন্ট, তো এগুলো জানেন। স্ক্যান্টি মানে হচ্ছে স্বল্পতা। গুড। যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন এরকম মজার মজার ক্লাস, আমরা অফলাইন ক্লাস আরো অনেক বেশি মজা করে পড়াই, অনলাইনেও অনেক মজা করাই। যখন আমরা এখানে আমাদের স্ক্রিন দেওয়া আছে সবার সাথে আমরা কথা বলি, এটা ক্লাস পড়ানোর সময় যে আপনারা বুঝতে পারছেন কিনা কোথাও সমস্যা বা যে কোনো কিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি। যারা যুক্ত হতে চাচ্ছেন যুক্ত হয়ে যেতে পারেন। কমিউনিটি, কমিউনিটি বলতে কি বোঝানো হচ্ছে? কমিউনিটি হলো, দেখেন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন, কাউন্টেবল নাউন। আপনারা এটার অ্যান্সার করেন। কমিউনিটি, দেখেন আমরা এটা একটা প্রশ্ন পড়ে আসছিলাম কালেকটিভ নাউন থেকে, সেটা হলো কি এই প্রশ্ন মূলত। সকলে একটু অ্যান্সার করবেন। সকলে একটু অ্যান্সার করবেন। অনেকে বলতেছে কমন নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা একটা দেখব কমিউনিটি। ক, অনেক অ্যান্সার বলতেছে শারমিন খাতুন। দেখি এটার অ্যান্সার কত দূর যায়, আমি তত দূর পর্যন্ত নিব, আপনারা যতগুলো কমেন্ট করতে পারেন দেখি। সি 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 সি। আচ্ছা আচ্ছা, কমিউনিটি মানে হচ্ছে কি বলেন তো? কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, সম্প্রদায় বা গোষ্ঠী। আচ্ছা, গোষ্ঠী বা সম্প্রদায়তে কি কখনো একজন লোক থাকে নাকি অনেকজন লোক থাকে? একটু কমন সেন্স থেকে আমরা বলি, কমিউনিটিতে কয়জন লোক থাকে? একজন নাকি অনেকজন? অনেকজন থাকে, তাই না? অবশ্যই। তাহলে কালেকটিভ মানে হচ্ছে কি? সমষ্টি থাকবে। কালেকটিভ মানে হচ্ছে কি? সমষ্টি। আমরা এখান থেকে উত্তর আমরা পেয়ে গেছি। আর প্রপার কমন নাউন হচ্ছে কি? কমন নাউন হচ্ছে সাধারণ নাম, সাধারণ নাম। কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাম। আর আমরা কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায় বা গোষ্ঠী, মানে অনেকগুলো লোক যখন একত্রিত ভাবে বসবাস করে তখন মূলত সেটা একটা কমিউনিটি হয়। যেমন আমরা বলি বেঙ্গালি কমিউনিটি,
হিন্দুস কমিউনিটি, বৌদ্ধস কমিউনিটি, তার মানে যারা বৌদ্ধ আছে তাদেরকে নিয়ে আমরা যে কমিউনিটিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে মূলত একটা কালেকটিভ নাউন। এ আবার বলতেছে কমন নাউন, এটা কি সাধারণ নাম বুঝাইছে নাকি সবার একটা সামষ্টিক নাম বুঝাইছে? কমিউনিটি, ওই যে টিম আমরা পড়ছিলাম না, টিম কি একজন নিয়ে গঠিত ছিল? 11 জন নিয়ে। ঠিক একইভাবে কমিউনিটি একজন নিয়ে না, অনেকজন নিয়ে একটা কমিউনিটি বা সম্প্রদায় বা একটা গোষ্ঠী সৃষ্টি হয়, এই জন্য এটা হচ্ছে মূলত একটা কালেকটিভ নাউন। বুঝতে পারছেন কিনা? এই যে লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, এরপর আপনাদের জন্য অফার আসতেছে। পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে শব্দের অর্থ কি? পাস অ্যাওয়ে শব্দের অর্থ কি? বিকাম আনকনসিয়াস, বিকাম আনকনসিয়াস, লিভ, ডাই, ডিসঅ্যাপিয়ার। খুব একটা কমন কোশ্চেন পাস অ্যাওয়ে। আপনাদের এটা নিয়ে একটা ব্যাখ্যা দিব, খুব সুন্দর একটা ব্যাখ্যা দিব, মনে থাকবে। অ্যান্সার করেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। ডাই, লিভ, বিকাম আনকনসিয়াস, ডিসঅ্যাপিয়ার। দেখি জলপরি উত্তর করলো সি। উত্তর করেন, উত্তর করেন, উত্তর করেন। শারমিন ইসলাম এ। ডাই, মিথিলা হালদার ডাই, আসমাউল হোসনা সি। উত্তর করেন, আমি উত্তর অ্যান্সার দিয়ে দেব খুব দ্রুত। রূপালী রানী বিশ্বাস বলতেছে সি। আচ্ছা, রাজিয়া ইসলাম সি। দেখি আর অল্প, আরো অল্প কিছুক্ষণ আমরা দেখব, আমাদের শেষের দিকে চলে আসছি আমরা। আচ্ছা, মনে করেন আমরা পটল তোলা, এর ভিতরে আপনারা একটু কমেন্ট করতে থাকেন, আমরা আপনাদের কমেন্ট গুলো একটু পড়ি। পটল তোলা, আচ্ছা পটল তোলা, এটা পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া। পটল তোলা মানে হচ্ছে কি বলেন তো? মারা যাওয়া। এখন কেন পটল তোলা বলা হয় জানেন? ব্যাখ্যাটা শুনেন। একটা পটল গাছে যখন অনেকগুলো পটল ধরে, যদি আপনি সব সাথে একসাথে যদি মনে করেন সকল পটল তুলে নেন, তাহলে মূলত পটল গাছটা মারা যায়। মানে আপনি একটা একটা করে তুলেন, সমস্যা নেই, আপনি সে একসাথে সকল পটল তুলে ফেললে মূলত পটল গাছটা মারা যায়। এই জন্য মূলত পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া, তাই না? এই পাস অ্যাওয়ে, ঠিক একই ভাবে এই পাস অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া। মারা যাওয়া, আমরা বলি হি পাস অ্যাওয়ে, সে মারা গিয়েছে, সে মারা গেছে। বিকাম আনকনসিয়াস মানে হচ্ছে অবচেতন হয়ে পড়া, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ডাই মানে হচ্ছে মারা যাওয়া, আর ডিজাফেয়ার মানে হচ্ছে মানে হারিয়ে যাওয়া বা বিনাশ হয়ে যায় এরকম। এই আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে, কারো যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই করবেন, আমি আপনাদের প্রশ্ন নিব। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই করবেন, আমি আপনার প্রশ্ন নিব। এবং অফার হচ্ছে, আপনারা যারা আমাদের গার্ডিয়ানের সাথে ভর্তি হতে চান, তো আপনারা আমাদের যে এটা আমার পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, যারা আপনারা আমাদের গার্ডিয়ানের সাথে ভর্তি হতে চান, আমাদের যে কোর্স ফি আছে, সেই কোর্স ফি থেকেও আপনারা আরো দরকার হলে আপনারা কিছুটা আপনাদেরকে ছাড় দেওয়া হবে। আপনারা আজকের ক্লাসে আমার ক্লাস করে থাকলে আমার একটা রেফারেন্স দিবেন যে তানভীর স্যারের ক্লাস দেখে ভর্তি হয়েছি, আপনাদের যা আছে তার থেকে আমরা আপনাদেরকে কনসিডার করে আপনারা আমাদের সাথে যুক্ত করে নিব। কথা কি আমার বুঝতে পারছেন? আর কারো যদি কোনো কথা থাকে ক্লাস নিয়ে, বা ক্লাস কেমন লাগছে বুঝতে পারেন না, অবশ্যই করে দিতে পারেন প্রশ্ন, আমি উত্তর দিয়ে দেবো। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই উত্তর দিয়ে দেবো। কাইন্ডলি সবাই একটু সকলে একসাথে, বা ক্লাস কেমন লাগছে, যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় সেটা, বা আপনারা যদি অফলাইন বা অনলাইনে ভর্তি হতে চান, যদি কোনো কোনো দরকার কিছু হয়, বা আজকে আমাদের ক্লাস দেখে যদি আসেন, অবশ্যই আপনি আমাদের ক্লাসের কথা বলবেন। আপনার কাছে আমাদের যে নির্দিষ্ট যে কোর্স ফি আছে তা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটা নির্দিষ্ট একটা নার্সিং কলেজে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন বা কিছু, ক্লাস কেমন লাগছে বা কোনো জায়গা বুঝতে পারি নাই? কারো কোনো কোশ্চেন আছে নার্সিং বিষয়ে কোনো কিছু জানার?
আমি এডমিটেড হয়ে গেছি আলহামদুলিল্লাহ। 37 জন। আপনার নামে ডিসকাউন্ট কত? আচ্ছা, এই আচ্ছা, আমাদের অ্যাপস আছে, আপনারা গুগল প্লে স্টোরে গেলে পাবেন গার্ডিয়ান নার্সিং অ্যাপস। আমাদের অ্যাপসের মাধ্যমে মূলত আপনারা আহ, আহ, ব্যাপক কিছু জানতে পারবেন। আপনাদের ডাউট সলভার আছে, আপনার 24/7 আপনাদের যারা তত্ত্বাবধায়ক থাকবে তাদের জন্য একটা বিশাল একটা সুযোগ থাকবে যে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন। আমরাই আপনাদের ক্লাস আলহামদুলিল্লাহ ভালো আউট ডাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? ক্লাস আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে যে নার্সিং বিষয়ে কোনো কিছু জানার জন্য? কমেন্টটা তো পরে পরে আসে কেন? কমেন্ট এখনো করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে রাত্রিকালীন শুভেচ্ছা এবং শুভরাত্রি বলে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সকলকে।